আচ্ছা, তাহলে আজকে হচ্ছে পস্টুলেট 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে পস্টুলেট, আচ্ছা এইটা হচ্ছে পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটাকে আমি প্রথমে আগে স্টেট করছি। এবার যখন আমি এই স্টেটমেন্টটা করব, এইটাতে তোমরা কিছুই বুঝবে না, মানে এখানে শত শত আর কি ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানোই না কোনটা কি, ঠিক আছে। তো সেইগুলোর আমরা একটা একটা করে উত্তর দেব। তা স্টেটমেন্ট, একদম এক্স্যাক্ট স্টেটমেন্ট, মানে কোট আনকোট স্টেটমেন্ট অফ পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সটা কি, সেটা হচ্ছে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল there is a corresponding linear operator in quantum mechanics which are Hermitian. এইটা অথবা or eigenfunctions of a Hermitian operator forms a complete set. এটা তাহলে এবার এখানে কত প্রশ্ন দেখো। প্রথমত হচ্ছে, তাহলে কি বললাম, ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান, অথবা আইগেন ফাংশনস অফ এ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। আচ্ছা, তাহলে এবার এইখানে আমাদের কত প্রশ্ন দেখো। প্রথমত, হোয়াট ইজ ক্লাসিক্যাল অবজারভেবল? ক্লাসিক্যাল অবজারভেবল কি জানি না। আচ্ছা, হোয়াট ইজ অপারেটর? অপারেটর কি জানি না। তারপরে লিনিয়ার অপারেটর কি জানি না। হারমিশিয়ান অপারেটর কি জানি না। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা ভুলে যাও, আগে শুধু মানে কারোর সাথে কারোর কানেকশন খুঁজছি না, শুধুমাত্র একটা একটা করে ওয়ার্ডের দিকেই যদি তাকাই তাহলেই দেখো এত কিছু অলরেডি জানি না। তারপরে আইগেন ফাংশন কি জানি না, কমপ্লিট সেট কি জানি না, এগুলো কিছুই জানি না কিন্তু কোনটা কি। তাহলে একটা একটা করে আমরা এই প্রশ্নের উত্তর দেব। আর যদি তাহলে যদি এই একটা একটা করে যদি বুঝতে পারি যে কোনটা কি, তাহলে এই টোটাল সেন্টেন্সটা বুঝতে পারবো, তাহলে এই পস্টুলেট 2টা বুঝতে পারবো, এবং পস্টুলেট 2টা বুঝে সেখান থেকে আমরা কি গেইন করলাম সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কোয়ান্টাম মেকানিক্স আমরা কি করে বুঝবো সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কি, যে হোয়াট ইজ ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, কোথায় গেল, প্রথম প্রশ্ন হচ্ছে এইটা, যে হোয়াট ইজ ক্লাসিক্যাল অবজারভেবল, এইটা দিই। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবল কি? ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ক্যান বি অবজার্ভড অর মেজার। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে অবজার্ভ করা যায় বা মেজার করা যায় সেটাকে বলে ক্লাসিক্যাল অবজারভেবল। যেমন পজিশান, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তারপরে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল এনার্জি, ডাইপোল মোমেন্ট, এগুলো সবই এগুলো সবই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে অবজার্ভ করা যায় বা মেজার করা যায় তাকে বলে ক্লাসিক্যাল অবজারভেবল। যার উদাহরণ হচ্ছে পজিশান, এটাকে আমরা এক্স দিয়ে দেখাই। মোমেন্টাম, এটাকে আমরা পি, মানে এটা পি, যদি মানে ব্যাপারটা হচ্ছে মানে স্মল পি হবে, মানে যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে পি এক্স, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে পি ওয়াই, যদি জেড অ্যাক্সিস বরাবর হয় পি জেড, অ্যান্ড সো অন, এই টাইপের। বা যদি 3 ডাইমেনশানে হয় তাহলে সেটাকে জাস্ট পি দিয়ে দেখাই। আচ্ছা, কাইনেটিক এনার্জিকে নর্মালি আমরা টি, ক্যাপিটাল টি দিয়ে দেখাই। পোটেনশিয়াল এনার্জিকে ক্যাপিটাল ভি দিয়ে দেখাই। টোটাল এনার্জিকে ক্যাপিটাল ই দিয়ে দেখাই। অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে দেখাই। অথবা যদি এর কম্পোনেন্ট ওয়াইজ করি তাহলে এল এক্স বা এল ওয়াই বা এল জেড, এইগুলো। অথবা ডাইপোল মোমেন্টকেও এইরকম একই রকমভাবে মিউ দিয়ে, বা যদি কম্পোনেন্ট ওয়াইজ করি তাহলে মিউ এক্স, মিউ ওয়াই, মিউ জেড, এইভাবে দেখাই, ঠিক আছে। তাহলে এইগুলো প্রতিটা, এরকম আরও অনেক কিছু আছে যেটাকেই মেজার করা যায়, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। আচ্ছা, তাহলে আবার ফিরে যাই, কি বলেছিল যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল, প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের জন্য নাকি দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। এই অবধি আগে দেখি কি বলছে, যে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের জন্য নাকি একটা করে লিনিয়ার অপারেটর, কোয়ান্টাম মেকানিক্সে নাকি একটা করে লিনিয়ার অপারেটর আছে। তাহলে এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ অপারেটর। তাহলে আবার তাহলে সেকেন্ড প্রশ্নতে ফিরে যাই, হোয়াট ইজ। আচ্ছা, এখানে আরও কিছু আর কি ডিটেলে যেটা আমি ওখানে লিখলাম সেটাই এখানে লিখেছে, যে an important point to note that the classical observable can be expressed in terms of
পজিশন অথবা মোমেন্টাম। ওই যেটা আমি একটু আগে বলছিলাম সেটাই লিখেছি এখানে, সেটা আরেকটু ডিটেলে বলে দিই যে কি হয়েছে, কি বলছে যে তাহলে পজিশনটাকে তো এক্স অ্যাক্সিস বরাবর হলে এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন হলে ওয়াই, অথবা জেড অ্যাক্সিস বরাবর পজিশন হলে জেড, সেভাবে লিখতে পারি। এবার যদি 3 ডাইমেনশনাল পজিশন যদি হয়, 3Dতে পজিশন, তাহলে 3Dতে পজিশনটাকে আমরা কিভাবে লিখি? আরটা তো একটা ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টর। তাহলে আই, জেড আর কে যদি করসপন্ডিং এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হয়, তাহলে একটা 3D ভেক্টরকে আমরা এরকমভাবে লিখি কম্পোনেন্ট ওয়াইজ, আর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে এইটা হচ্ছে 3Dতে পজিশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল অবজারভেবল 3 ডাইমেনশনে। যদি মোমেন্টাম বলি, তাহলে যেটা বলছিলাম পি এক্স অথবা পি ওয়াই অথবা পি জেড দিয়ে লিখতে পারি। তাহলে যদি সেটা 3 ডাইমেনশন হয়, তাহলে এটা কি হবে, মানে যদি পজিশনে 3Dটাকে যদি দেখতে এরকম হয় যে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, যেখানে আই, জে, কে এগুলো হচ্ছে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাহলে পজিশনও সেমভাবে হবে, পিটা ইন মোমেন্টামটাও সেমভাবে হবে। তাহলে মোমেন্টাম ইন 3 ডাইমেনশন সেটা হবে আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড, তাই তো? এটা হবে। তাহলে এইটা হচ্ছে 3 ডাইমেনশনে মোমেন্টাম। আচ্ছা, এরপর কাইনেটিক এনার্জিকে কি বললাম, টি দিয়ে দেখাই। আবার কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার থেকে আবার এম ভি মানে তো মোমেন্টাম, এম ভি মানে তো পি এক্স, মানে যদি এক্স অ্যাক্সিস বরাবর বলি তাহলে তো সেটা মোমেন্টাম। তাহলে সেটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কাইনেটিক এনার্জি মানে আবার হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর বলি তাহলে এটা হবে পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম, তাই তো? তাহলে 3Dতে কি হবে? 3Dতে হবে হচ্ছে, তাহলে টি এক্সটা যদি পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম হয়, টি ওয়াইটা হবে পি ওয়াই স্কোয়ার বাই টুয়াইস এম, আর টি জেডটা হবে পি জেড স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে কাইনেটিক এনার্জি ইন, এটা হবে হচ্ছে 3 ডাইমেনশন, কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশনে কি হবে, পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টুয়াইস এম। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইন 3D। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ক্লাসিক্যাল অবজারভেবল, এগুলো কিছুই না, এগুলো জাস্ট এই ভ্যালুগুলো তোমরা অলরেডি জানো, একটু জাস্ট মনে করিয়ে দেবো, আর কিছু না। ঠিক আছে, এরকমভাবে তো আমরা লিখি। আচ্ছা, তারপরে যদি আমরা পোটেনশিয়াল এনার্জিতে চলে যাই, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইন 1 ডাইমেনশনে কীভাবে লেখা হয়, মানে যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে ভি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর হলে ভি ব্র্যাকেটে ওয়াই। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমরা দেখবে যে মানে আমরা তো কোয়ান্টাম মেকানিক্স আমরা কেন পড়ছি সেটা স্যার প্রথম দিন থেকেই বলে আসছে যে আমাদের কিছু রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হবে। যেমন ধরো আমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা সলভ করতে হবে, একটা 1 ইলেকট্রনিক প্রবলেমকে সলভ করতে হবে। তাহলে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে গেলে ইন কেমিস্ট্রি আমরা নর্মালি এনার্জি নিয়ে ইন্টারেস্টেড। তাহলে এনার্জিতে কী হয়, মানে কেমিস্টরা নর্মালি কোনো একটা সিস্টেমের এনার্জিতে ভীষণ ইন্টারেস্টেড। এবার এনার্জি মানে কি? এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তার মানে এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে। এবার তোমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে বেশিরভাগ ক্ষেত্রে না, মানে ইভেন সব ক্ষেত্রেই, প্রতিটা সিস্টেমের ক্ষেত্রেই পোটেনশিয়াল এনার্জি ইজ নর্মালি দ্য ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট। সেই জন্য এটাকে এরকমভাবে লেখা হয়, এক্স অ্যাক্সিস বরাবরটাকে লেখা হয় ভি এক্স, ভি ব্র্যাকেটে এক্স মানে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই হলে ভি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর হলে ভি অ্যাজ এ ফাংশন অফ জেড। আর যদি 3 ডাইমেনশনে হয় তাহলে সেটাকে লেখা হয় ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওয়াই, জেড। এটাকেই পোটেনশিয়াল এনার্জি এইভাবে লিখতে হয়। এবার এর বিভিন্ন ফাংশনাল ফর্ম থাকে, যেমন হচ্ছে তোমার ফর সিম্পল হারমোনিক অসিলেটর মোশনের জন্য ভি এক্সটা হয় এরকম হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এই টাইপের দেখতে হয়। তারপরে তোমার হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম, যেটা বললাম ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য পোটেনশিয়াল এনার্জি কী হয়, পোটেনশিয়াল এনার্জি সেই হচ্ছে তোমার যে মাইনাস জেড স্কোয়ার বাই আর হয় না, মানে এখানে যদি আমি অ্যাটমিক ইউনিটে লিখি বা 4πε0 ধরো, এখানে 1 ধরে নিয়েছি, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই আর হয়। তাহলে এই আরটা তো পজিশন, তার মানে এটা বেসিক্যালি ভি আর এর ওপর ডিপেন্ড করে গেল। ঠিক আছে, এইরকমভাবে পুরো ব্যাপারটা, মানে পোটেনশিয়াল এনার্জিগুলো সবসময় পজিশন কোঅর্ডিনেটের ওপর ডিপেন্ড করে যায়, সেই জন্য এটা এরকমভাবে লেখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এগুলো? হ্যাঁ ম্যাম।
হ্যাঁ, এগুলো খুবই সোজা। যাই হোক, তাহলে এবার তাহলে টোটাল এনার্জি কী হবে? টোটাল এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি কাইনেটিক এনার্জির আগে বলে এসেছি, যদি ধরো 1D-তে দেখি তাহলে টোটাল এনার্জিকে আমরা কোয়ান্টাম মেকানিক্স এবার থেকে কি করে দেখাবো? টোটাল এনার্জিকে তো আমরা ক্যাপিটাল ই দিয়ে দেখাই, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের টোটাল এনার্জিকে সবসময় এইচ দিয়ে দেখানো হয়। এই এইচটাই অ্যাকচুয়ালি ই দেয়, ঠিক আছে? এই এইচটাকে বলা হয়, একটু পরে যখন আমরা অপারেটর পড়বো তখন দেখব এই এইচটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই এইচটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান, সেটা একটু পরেই দেখব। তো তার মানে টোটাল এনার্জি যেটাকে এইচ দিয়ে দেখানো হয়েছে সেটা ইকুয়ালস টু হচ্ছে, তাহলে কি হবে? যদি আমি 1D-তে করি, মানে যদি H1D করি, তাহলে T1D প্লাস V1D হবে। ধরো আমি এক্স অ্যাক্সিস বরাবর ভেবেছি, তাহলে T1Dটা হচ্ছে px² প্লাস V1Dটা হচ্ছে V অ্যাজ এ ফাংশন অফ এক্স, এইটা। তাহলে আর যদি 3D-তে হয়, যদি H3D হয়, তাহলে px² প্লাস py² প্লাস pz² প্লাস vxyz, এটা হবে, ঠিক আছে? এইটা ডাইপোল মোমেন্ট হলে কি হবে? ডাইপোল মোমেন্ট আমরা যা জানি সেরকম হবে, এই যে জাস্ট চার্জ ইনটু মানে সেপারেশন। আর যদি 3 ডাইমেনশানে হয়, এটা হচ্ছে জাস্ট হচ্ছে মিউ 3D যদি হয়, তাহলে যেরকমভাবে আমরা পজিশান বা মোমেন্টামকে করেছি এটা সেরকমভাবে করব। আর যে কোনো মানে মেন ব্যাপারটা হচ্ছে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে আমাদেরকে ইন টার্মস অফ পজিশান অথবা মোমেন্টাম ভাবতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। মানে তুমি প্রথম থেকে দেখো, যখন আমরা পজিশান নিয়ে কথা বলেছি তখন সেটা পজিশান আছে, কিন্তু মোমেন্টামটাকে ইন টার্মস অফ মানে মোমেন্টাম নিয়ে যখন কথা বলেছি তখন মোমেন্টামই আছে, কিন্তু এটাকেও একটু পরে দেখবে ইন টার্মস অফ পজিশান কী করে আমরা লিখতে পারি সেটা আমরা দেখব, সেটা ঠিক আছে, সেটা এখন দেখছি না। কিন্তু এখানে কি বলেছে যে ক্লাসিক্যাল অবজারভেবল ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কম্পোনেন্ট অফ পজিশান অ্যান্ড মোমেন্টাম। পজিশান এবং মোমেন্টামের কম্পোনেন্টকে হিসাবে লিখতে হবে, যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ পজিশান অথবা মোমেন্টামের কম্পোনেন্ট হিসাবে লিখতে পারতে হবে। যেমন পজিশানটাকে পজিশানের মতোই রেখেছি, মোমেন্টামটাকে ধরো মোমেন্টামের মতোই রেখেছি, কিন্তু কাইনেটিক এনার্জিকে ইন টার্মস অফ মোমেন্টাম লিখেছি। পোটেনশিয়াল এনার্জিটাকে তো বলে দিলাম, ইট সেলফ ডিপেন্ডস অন দ্য পজিশান অফ দ্য পার্টিকেল, এইটা। আচ্ছা, হ্যামিল্টনিয়ানটাকে কিন্তু ইন টার্মস অফ পজিশান, এই মোমেন্টাম অ্যান্ড পজিশান দুটোরই লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখেছি। আচ্ছা, ডাইপোল মোমেন্টটা দেখো, এটা কিন্তু মানে এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে এই আর মানেই হচ্ছে পজিশান ঢুকে গেল। আর যদি তোমার 3 ডাইমেনশানে লিখি তাহলে এখানে আরটাকে 3D-তে লিখলে কি হচ্ছে? IX প্লাস JY প্লাস KZ। মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলকে আইদার পজিশান অথবা মোমেন্টাম অথবা পজিশান অ্যান্ড মোমেন্টাম এইগুলোর কম্পোনেন্ট হিসাবে লিখতে পারতেই হবে, ঠিক আছে? এইটা তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যদি আমি এই দুটো দিক যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে মিউ এক্স ইকুয়ালস টু হবে কিউ এক্স, মিউ ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে কিউ ওয়াই, মিউ জেড ইকুয়ালস টু কিউ জেড, ঠিক আছে? তাহলে এইগুলো সবই ক্লাসিক্যাল অবজারভেবল, এগুলো তোমরা সবই জানো, জাস্ট একবার বলে দেওয়া। তারপরে একই রকমভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বলি, যেটাকে আমরা এল দিয়ে দেখাচ্ছি, ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন 3D-তে যেটাকে আমরা এল দিয়ে দেখাচ্ছি, তাহলে এল ইকুয়ালস টু কী হবে? এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আর ক্রস পি মানে আর পজিশন ভেক্টর এবং মোমেন্টাম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই, এটা আমরা ছোটো থেকেই জেনে আসছি। আচ্ছা, এবার যেভাবে আমরা পজিশানকে লিখেছিলাম সেইভাবে যদি জাস্ট মোমেন্টাম, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে ওর কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে দিই তাহলে এলটাকে আবার আমরা কি লিখতে পারি? ILX, যেখানে LXটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস, JLY, যেখানে LYটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, KLZ, যেখানে LZটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং জেড অ্যাক্সিস, আর IJK এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস। এইটা ইকুয়ালস টু, তাহলে আবার আর মানে কি? আবার আর মানে হচ্ছে যে IX প্লাস, এর আগে অলরেডি বলে এসেছি, ক্রস পি মানেও হচ্ছে এটা বলেছি, তাহলে এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট, তাহলে এই দুটোর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে এটাকে আমরা জাস্ট কীভাবে লিখতে পারি? এরকমভাবে লিখতে পারি তো, ডিটারমিনেন্টাল ফর্মে তো এইভাবে লিখতে পারি। এই দেখো, এই যে মানে এইটা মানে ব্যাপারটা কি আছে, তাহলে এর সাথে এর ক্রস প্রোডাক্ট হবে, তাহলে এই যে আইটাকে যখন রেখে দিচ্ছি তখন হচ্ছে YPZ মাইনাস পি মানে ZPY বা হচ্ছে PYZ, এইটা
মানে এইটাকে তো আমরা এরকম ডিটারমিনেন্টাল ফর্মে লিখতে পারি, ডিটারমিনেন্টটা মানেই তো এইটা, তাই তো? এটা বুঝতে পারছি তো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার এইটাকে জাস্ট সিম্পলিফাই করে এইটা চলে আসলো। তাহলে এই এই ডান দিকের সাথে বাঁ দিক যদি কম্পেয়ার করি তাহলেই দেখো এল এক্স ইকুয়ালস টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াই ইকুয়ালস টু আসছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল জেড ইকুয়ালস টু আসছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এইটা আচ্ছা, তার মানে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামটাকেও কিন্তু আমরা পজিশন এবং মোমেন্টামের টার্মসে লিখতে পারলাম। মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন এবং মোমেন্টামের টার্মসে বা তাদের কম্পোনেন্টের টার্মসে লিখতে পারতে হবে, সেটাই কিন্তু দেখলাম। ঠিক আছে, তাহলে এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্স, এইগুলোকেই আমাদেরকে কিন্তু সারা জীবন ধরে ইউজ করে যেতে হবে। তো কীভাবে ইউজ করব, কী করে সিম্পলিফাই করব, এইগুলোতেই আমরা আস্তে আস্তে আসছি। এখন অবধি যেটা বললাম এটা কমপ্লিটলি ক্লাসিক্যাল মেকানিক্সে দাঁড়িয়ে আছে, এগুলো তোমরা অলরেডি জানো, তোমরা অলরেডি এগুলো ফিজিক্সে বারবারই পড়েছো, জাস্ট একবার রিক্যাপচুলেট করে নিলে। এর সাথে কি করে আমরা কোয়ান্টাম মেকানিক্সকে কানেক্ট করব, কি করে এই এক্সপ্রেশনগুলোকে কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করব, জাস্ট কোনটা চেঞ্জ করলে, কি চেঞ্জ করলে এই ইকুয়েশনটাকেই আমরা কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করে কোন একটা সিস্টেমের প্রপার্টি বার করব, সেটার দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তার জন্য অলরেডি আমাদের যা জ্ঞান ছিল, যা নলেজ আছে, সেইটাকে রিক্যাপচুলেট করে নিলাম এই অবধি। ঠিক আছে, তাহলে এইবার আমরা কোয়ান্টাম মেকানিক্সে যাই। তার জন্য আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছিলাম, সেই আবার তাহলে এটাতে ফিরে যাই, এই পস্টুলেট 2তে, যে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবল কি সেটা এখন আমাদের কাছে এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের নাকি একটা করেসপন্ডিং লিনিয়ার অপারেটর থাকবে ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অপারেটর। তাহলে সেইটাতে এবার আমরা যাই। অপারেটর, আচ্ছা অপারেটর মানে কি? অপারেটর কথাটার মধ্যেই যে কেমন একটা অপারেশন মনে হচ্ছে অপারেটর কথাটার মধ্যেই। তাহলে অপারেটর হচ্ছে, এখানে সেটাই লেখা আছে যে অ্যান অপারেটর ইজ এ ম্যাথামেটিক্যাল রুল বা ম্যাথামেটিক্যাল অপারেশন। অপারেটর ইজ এ ম্যাথামেটিক্যাল রুল বা ম্যাথামেটিক্যাল অপারেশন, রুল অথবা অপারেশন, যেটা কি করে, যেটাকে হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিম্বল, কোন একটা সিম্বল দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই রুলটা বা এই অপারেশনটা কি করে, দিস অ্যাক্টস অন এ ফাংশন টু গিভ অ্যানাদার ফাংশন অথবা সেম ফাংশন। মানে অ্যানাদার ফাংশন মানে 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 এই অপারেটরটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন বা ম্যাথামেটিক্যাল টুল বা ম্যাথামেটিক্যাল রুল, যেটা একটা ফাংশনের ওপর কাজ করে আর একটা ফাংশন দেয়। সেই আর একটা ফাংশনটা কি হতে পারে, সেম ফাংশনও হতে পারে, আবার ডিফারেন্ট ফাংশনও হতে পারে। তার মানে ব্যাপারটা কি, ধরো আমি একটা ফাংশন নিচ্ছি সাইন কে এক্স, এটা হচ্ছে আমার একটা ফাংশন সাইন কে এক্স, আর একটা ম্যাথামেটিক্যাল জাস্ট একটা ম্যাথামেটিক্যাল সিম্বল বা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন নিচ্ছি। ম্যাথামেটিক্যাল অপারেশনটা মানে যা খুশি হতে পারে, আমি ধরো নিচ্ছি ডেরিভেটিভ, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ডিডিএক্স হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল অপারেশনটা। তাহলে অপারেটর হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, তাহলে আমি ডিডিএক্সটাকেই একটা অপারেটর হিসেবে ডিফাইন করছি, যেটা আমি বলছি এ, এবং সেটাকে আমরা কি করে দেখাবো এবার থেকে, এই যে বলেছি না যে হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিম্বল, এই সিম্বল মানে কি, মানে ধরো একটা অপারেটর এ, সেটা অপারেটর কি করে বুঝবো, মাথায় একটা এরকম টুপি হবে, এটাকে বলা হয় হ্যাট বা ক্যাপ। মাথায় যদি এরকম একটা ক্যাপ দিয়ে দিই বা হ্যাট দিয়ে দিই, তার মানে বোঝাচ্ছি এ হচ্ছে একটা অপারেটর। প্রত্যেকটা অপারেটরের একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, প্রত্যেকটা অপারেটর ইটসেলফ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবার সেটা কি কি ব্যাপার সেটা পরে আমরা বলবো, এখন সেই কমপ্লিকেশনের মধ্যে আমরা যাচ্ছি না। এখন আমরা সিম্পলি জানছি যে অপারেটর হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন অথবা ম্যাথামেটিক্যাল রুল অথবা একটা ম্যাথামেটিক্যাল টুল, যেটা একটা ফাংশনের ওপর কাজ করে
অপারেট করে, একটা ফাংশনকে এর ওপর অপারেট করে আর একটা অন্য কিছু ফাংশন দেয় বা আর একটা ফাংশন দেয়, যে ফাংশনটা অন্য ফাংশনও হতে পারে বা আবার একই ফাংশনেও ফিরে আসতে পারে। তাহলে সেটা বোঝার জন্য আমি উদাহরণ নিচ্ছি। ধরো f(x) = sin kx, আর একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেটাকে আমি এ অপারেটর হিসাবে মানে ডিফাইন করছি, এ মাথায় ক্যাপ, এ অপারেটর, সেটা বলছি ধরো d/dx, d/dx। তাহলে এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই ম্যাথামেটিক্যাল অপারেশনটা এই ফাংশনের ওপর অপারেট করবে। তার মানে সেটা কি করে কাজ করছে? এই এটা f(x) এর ওপর কাজ করবে। এ মানে কি? d/dx, এটা আমি বলেছি। f(x) মানে কি? sin kx, এটা আমি বলেছি। তাহলে d/dxটা যদি sin kx এর ওপর অপারেট করে তাহলে কি দেবে? sin kx এর ডেরিভেটিভ কি? cos kx ইন্টু x এর kx এর ডেরিভেটিভ, যেটা হচ্ছে k, তার মানে k cos kx। তার মানে k cos kxটা তো sin kx এর থেকে একটা আলাদা কিছু, তার মানে এটা একটা আলাদা ফাংশন দিয়েছে gx। ধরো যা খুশি gx বা hx যা খুশি বলতে পারো, এটা তো একটা আলাদা ফাংশন আদার দ্যান fx। তার মানে এইখানে এই d/dx অপারেটরটা এই sin kx এর ওপর কাজ করে একটা আলাদা ফাংশনকে জেনারেট করলো। আচ্ছা, এবার আমি বলছি যদি আমি ফাংশনটা যদি এরকম কিছু দেখতে হতো, sin kx না হয়ে ফাংশনটা e⁴ এর মতো দেখতে হয়, অপারেশনটা আমি একই রেখে দিয়েছি d/dx। তাহলে এটা এই fx এর ওপর অপারেট করবে, তাহলে এই d/dxটা e⁴ এর ওপর অপারেট করছে, করে আলফা e⁴x দেবে। এটা মানে কি? এটা মানে আলফা e⁴x মানে আবার এই fxটা, এই fxটা, তার মানে এটা আলফা fx দিল। তার মানে এইখানে কি দিল? এইখানে এই অপারেটরটা, এই d/dx অপারেটরটা একটা ফাংশনের ওপর অপারেট করে কিন্তু সেই ফাংশনটাই ফিরিয়ে দিল উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার বা উইথ এ কনস্ট্যান্ট ভ্যালু। সেটা মানে কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাই হয়ে আছে সেরকমের সাথে ওই একই ফাংশনটাকেই ফিরিয়ে দিল। এই দুটোই কিন্তু অপারেটর, দুটোই মানে একই অপারেটরই নিয়েছি, আলাদা আলাদা অপারেটরও নিতে পারতাম, আমি ইচ্ছা করে জাস্ট d/dxটা নিয়েছি। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে একটা অপারেটর, একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, একটা অপারেটর। ফাংশন দুটো আলাদা আলাদা। এটা একবার sin kx এর ওপর কাজ করে সম্পূর্ণ আলাদা ফাংশন দিল, আর যদি সেটা e⁴x এর ওপর কাজ করে তাহলে আলফা ইন্টু ওই একই ফাংশন ফিরিয়ে দিল। তার মানে এইখানে কি হলো? এইখানে a sin kx এর ওপর কাজ করে k cos kx দিল, মানে which is not equals to something into sin kx, এইটা। আর a কি করলো? a কিন্তু a fx বা a e⁴x এর ওপর কাজ করে আলফা ইন্টু e⁴x দিল, মানে আলফা ইন্টু fxটাকে ফিরিয়ে দিল। এই প্রপার্টিটা যদি হোল্ড করে, এই প্রপার্টিটা যদি হোল্ড করে যে কোনো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন বা কোনো একটা অপারেটর কোনো একটা ফাংশনের উপর কাজ করে সামথিং ইনটু দ্যাট ফাংশন ফিরিয়ে দেয়, মানে যদি এটা সাই একটা ওয়েভ ফাংশন তার উপর কাজ করে আলফা ইনটু সাই দেয়, তাহলে সেই রকম ইকুয়েশনকে বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে এই সাইটা হচ্ছে দিস সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এটাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে দিস সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এই পার্টিকুলার ইন দিস এক্সাম্পল, দিস fx equals to e⁴x is said to be the eigenfunction of the operator a
ddx with the eigenvalue alpha, with the eigenvalue alpha। বুঝতে পেরেছো এগুলো তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ দিদি। ঠিক আছে, এটা তাহলে এই আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ফাংশন, আইগেন ভ্যালু এগুলো নিয়ে পরে আরও ডিটেলে বলবো, এখানে জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য বলে রাখলাম। তাহলে উপরেরটা কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন নয়, এইটা যেটা দিস ইজ নট অ্যান eigenvalue equation, মানে sin kx is not an eigenvalue eigenfunction of operator a, that's it, এইটা। বাট এইখানে e to the power alpha x is an eigenfunction of operator a with the eigenvalue alpha, but এখানে sin kx is not an eigenfunction of operator a। যদি আইগেন ফাংশন না হয় তাহলে আইগেন ভ্যালুর কোনো প্রশ্ন নেই, সেই জন্য আইগেন ভ্যালুর কথাটা আর বলছি না। এইখানে কথাটা হচ্ছে সাইন কে এক্স ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর এ, আর এইখানে কথাটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স ইজ অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। সবার কাছে ক্লিয়ার এই অবধি? ম্যাম হ্যাঁ ওপরে ওই যে এ ক্যাপ আর ওই ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে যেটা লিখেছেন না, ওটা কি বলেছেন একবার বলবেন? এটা ভুলে যাও। ও আচ্ছা, ঠিক আছে, এই অবধি সবার কাছে ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা নেই, কোনো প্রশ্ন নেই তো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। মানে অপারেটরটা যা খুশি হতে পারে, যেমন ডিডিএক্স একটা অপারেটর বললাম, মাল্টিপ্লিকেশন একটা অপারেশন হতে পারে, অ্যাডিশন একটা অপারেশন হতে পারে, সাবট্রাকশন একটা অপারেশন হতে পারে, ইন্টিগ্রেশন একটা অপারেশন হতে পারে, যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশনই হচ্ছে একটা অপারেটর। কিন্তু কোন একটা মানে কিন্তু সমস্ত ফাংশনই সমস্ত অপারেটরের আইগেন ফাংশন নয়, এটা কিন্তু এটা থেকে বোঝা গেল। কোন ফাংশন কোন অপারেটরের আইগেন ফাংশন হবে? যখন ওই অপারেটরটা কোন একটা পার্টিকুলার ফাংশনের সাথে এরকম একটা ইকুয়েশন মেনে চলবে, তখনই আমরা বলতে পারবো যে দ্যাট ফাংশন ইজ দ্য আইগেন ফাংশন অফ দ্যাট পার্টিকুলার অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু দ্যাট দিস, মানে কিছু একটা আইগেন ভ্যালু আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক, এরকম বেশ কিছু উদাহরণ দেখা যাক। আচ্ছা, বলেছে দেয়ার আর মেনি সাচ ম্যাথামেটিক্যাল অপারেটরস সাচ অ্যাজ ddx, এটা তোমরা দেখলে। আচ্ছা, গ্রেডিয়েন্ট আর ডেল অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর, মানে ddxটা তো ওয়ান ডাইমেনশনে, এইটারই যদি 3 ডাইমেনশন নিই তাহলে সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর বা ডেল অপারেটর। সেটা কি করে কার সাথে কিভাবে রিলেটেড, কোয়ান্টাম মেকানিক্সে এটা কিভাবে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। আপাতত জাস্ট দেখো যে ddxটারই যদি 3D ফর্ম নিই তাহলে একটা ইউনিট ভেক্টর নিতে হবে, তাহলে i ddx প্লাস j ddy প্লাস মানে মানে বেসিক্যালি ডেল বলা ভালো, i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z, এইটা হচ্ছে 3 ডাইমেনশনে। তাহলে 3Dতে একটা ভেক্টর, সেই জন্য দেখো মাথায় ভেক্টর সাইন আছে, এটাকে বলা হয় ডেল অপারেটর বা গ্রেডিয়েন্ট অপারেটর। এবার যদি এইটার আমি ডট প্রোডাক্ট নিই, দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট নিই তাহলে সেটা স্কেলার দিয়ে দেবে। তাহলে তোমার এই যে এইটা ডট এইটা মানে হচ্ছে ডেল ডট ডেল মানে হচ্ছে ডেল স্কোয়ার, ল্যাপ্লেসিয়ান ডেল স্কোয়ার দিয়ে দেবে হুইচ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটাকে বলা হয় ল্যাপ্লেসিয়ান অপারেটর। এই ডেল স্কোয়ার মানে উল্টো মানে বেসিক্যালি মানে এটাকে বলা হয়, এই সাইনটাকে বলা হয় ন্যাবলা, জানো তো, এই সাইনটাকে বলা হয় ন্যাবলা। ঠিক আছে, এই যে এইটাকে মানে এই যে এই উল্টো ডেলটা এটাকে বলে ন্যাবলা। ঠিক আছে, এই উল্টো ডেল্টা স্কোয়ার যেটা, এইটাকে বলা হয় বেসিক্যালি ল্যাপ্লেসিয়ান অপারেটর, যেটা হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট।
তাহলে এটা কি হবে, তাহলে এইটা মানে ছিল এই যে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তাহলে এখানে ডট প্রোডাক্ট মানে কি হবে, আই এর সাথে আই হবে, বাকিগুলো সব জিরো, তাহলে আই এর সাথে আই এর ডট প্রোডাক্টে 1 হবে, তার মানে এটা হবে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার থেকে যাবে, এইটার সাথে শুধু এইটার থাকবে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এইটার সাথে মানে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই তোমার হচ্ছে এইটা হচ্ছে ল্যাপ্লেসিয়ান অপারেটর ইন 3D ডেল স্কোয়ার অপারেটর বলে এটাকে ল্যাপ্লেসিয়ান অপারেটর বা ডেল, মানে যদিও এটা উল্টো ডেল্টা কিন্তু এটাকে ডেল স্কোয়ার অপারেটরও বলে, ডেল স্কোয়ার অপারেটরও এটাকে বলে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অপারেটর কোয়ান্টাম মেকানিক্সে। কী করে কেন ইম্পর্টেন্ট আমি আসবো আমরা। এটা একটা অপারেটর, জাস্ট এটা কিছুই না, এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন। ঠিক আছে এইটা। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা বললাম 1 ডাইমেনশানে হলে এটা, 3 ডাইমেনশানে হলে এরকম হবে, এটা একটা অপারেটর। তারপর স্কোয়ারিং অপারেটর, সেটাও তো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন। ঠিক আছে, ধরো এ মানে আমি বলে দিয়েছি এ অপারেটর হচ্ছে স্কোয়ার, তার মানে এটা কোনো একটা ফাংশন এফএক্সের ওপর কাজ করবে, মানে কি, মানে এফএক্সকে জাস্ট স্কোয়ার করবে এফএক্সের, সেটা এফএক্সটা যা খুশি হতে পারে। ঠিক আছে এইটা, তাহলে এটাও হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, যেখানে এটা হচ্ছে একটা মানে স্কোয়ারিং অপারেটরটাও হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, যেটাকে বলবো স্কোয়ারিং অপারেটর। আচ্ছা, তারপরে স্কোয়ার রুট, এটাও তো অপারেটর, এটাও তো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন। তারপরে টেকিং কমপ্লেক্স কনজুগেট, দিস ইজ অলসো আ ম্যাথামেটিক্যাল অপারেশন। আচ্ছা, তারপরে আরও কিছু কিছু আর একটু এর দিকে যাচ্ছি, যেমন ধরো এরকমভাবে একটা অপারেটর দেখানো হয় যেটাকে বলে ট্রান্সলেশনাল অপারেটর, টিএইচ। এটা কি করে, এইটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে, এফএক্সের উপর কাজ করে, সেটাকে এফ এক্স প্লাস এইচে নিয়ে যায়। বুঝেছো, যেমন ধরো আমি যদি বলি T3 যেটা আমার কাজ করছে এক্সের ওপর, তাহলে এই T3টা এক্সের ওপর অপারেট করে এটাকে এক্স প্লাস 3তে নিয়ে চলে যাবে। বুঝেছো, এটা একটা পার্টিকুলার অপারেটর, আমি এইভাবে ডিফাইন করলাম, এটাও তো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, তাই তো, আমি করতেই পারি। ঠিক আছে এইটা, তাহলে এটাও হচ্ছে একটা অপারেটর, এটাকে বলে ট্রান্সলেশনাল অপারেটর, ট্রান্সলেট করছে, তাই এটাকে বলে ট্রান্সলেশনাল অপারেটর। তারপরে প্যারিটি অপারেটর, প্যারিটি অপারেটরটা কি, ওই আর কি, তোমার ধরো প্যারিটি অপারেটরটা হচ্ছে এরকম পাই দিয়ে দেখানো হয়, এটা যদি এক্সের ওপর কাজ করে এটাকে মাইনাস এক্সে নিয়ে চলে যায়। এই যে প্যারিটি অপারেটরটা এফ এক্সের উপর কাজ করে মাইনাস এক্স করে, এফ অফ মাইনাস এক্স করে। ঠিক আছে, এইটাই এটাকে এরকমভাবে এরকম তো একটা অপারেশন থাকতেই পারে, তাই না, যেটা এক্সের উপর কাজ করে মাইনাস এক্স করে দেয়, থাকতেই পারে এরকম একটা অপারেশন, যা খুশি যেভাবে অনেক কিছু করেই করে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে সেই রকম অপারেশনকে বলা হয় প্যারিটি অপারেটর, যার কাজটাই হচ্ছে ও ফাংশনের উপর কাজ করে মাইনাস অফ দ্যাট ফাংশনে নিয়ে চলে যায়। ঠিক আছে এইটা। আচ্ছা, তারপরে পারমুটেশন অপারেটর আছে, এ কি করে, এ হচ্ছে পজিশন চেঞ্জ করে দেয়, ধরো পি আই জে এ ঠিক আছে, এইগুলো নয় পরে পড়বে, পারমুটেশন অপারেটর জাস্ট কিছু করে না, ও জাস্ট পজিশনটা এক্সচেঞ্জ করে দেয়। এইখানে আই জে আছে তো, তার ধরো এই সাইটা কি, সাই ধরো একটা ওয়েভ ফাংশন, যে তোমার কিছু পজিশন কোঅর্ডিনেটের ওপর ডিপেন্ড করে, Q1 Q2 এগুলো হচ্ছে সব পজিশন কোঅর্ডিনেট। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে সব পজিশন কোঅর্ডিনেট। পজিশন কোঅর্ডিনেট, তাহলে এই পি আই জে আছে এ কি করবে, এই আই আর জে এর পজিশনটা জাস্ট চেঞ্জ করে দেবে, করে দেখো এখানে করে দিয়েছে কিউ জে কিউ আই, এইটা হচ্ছে ওর কাজ। তার এটা যদি P12 থাকতো তাহলে এটা 1 আর 2 এর পজিশন চেঞ্জ করে দিত, P34 যদি থাকে তাহলে 3 আর 4 এর পজিশন চেঞ্জ করে দেবে, জাস্ট পজিশনকে এক্সচেঞ্জ করে। ধরো Q1 পজিশনে একটা ইলেকট্রন আছে বা একটা পার্টিকেল আছে, Q2 পজিশনে একটা পার্টিকেল আছে, Q3 পজিশনে, প্রত্যেকটা পজিশনে ধরো একটা করে পার্টিকেল বসে আছে, একটা করে লোক বসে আছে, ধরো
ও কি করবে, ও হচ্ছে এই সাইয়ের ওপরে কাজ করে ওই আই তম লোক আর জে তম লোকের পজিশনটা চেঞ্জ করে দেবে। জে তম লোকটা আই এর পজিশনে চলে আসবে, আই তম লোকটা জে এর পজিশনে চলে যাবে। এটা হচ্ছে সেরকমই একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, সেটাকে বলা হয় পারমুটেশন অপারেটর। এটাও কোয়ান্টাম মেকানিক্সে ভীষণ ইম্পর্টেন্ট একটা অপারেটর। প্যারিটি অপারেটর ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট একটা অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স, পার্টিকুলারলি ফর সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমরা প্যারিটি অপারেটর পড়বে। পারমুটেশন অপারেটরটা অনেক হায়ার লেভেলে গিয়ে পড়বে, এখনই লাগবে না, কিন্তু পারমুটেশন অপারেটরও ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে এইটা। তারপরে আইডেন্টিটি অপারেটর কি করে, ও হচ্ছে মানে আইডেন্টিটি মানে একটা ফাংশনকে সেই একটা ফাংশনের উপর অপারেট করে তাকে সেখানেই রেখে দেয়, সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় না, আই ম্যাট্রিক্স হয় না, এই যে আমরা এরকমভাবে লিখি আই ম্যাট্রিক্সকে, মানে এটা কি হয়, এই 1 0 0 0 1 0 0 0 1 হয় না, এইটার সাথে তুমি যাই ফাংশন গুণ করো না কেন তুমি সেটাই ফিরে পাবে। এইটা হচ্ছে তেমন একটা ব্যাপার, মানে এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে সেইটাকেই ফিরিয়ে দেয়, এটা আইডেন্টিটি অপারেটর। তার মানে এটা সবসময় একটা আইগেন ভ্যালু ইকুয়েশন উইথ দ্য আইগেন ভ্যালু 1, এখানে তো 1 আছে, 1 গুণ হয়ে আছে তো, ঠিক আছে, বুঝতে পেরেছো? দিদি বলছি ওই ওই যে 3 নম্বর আর 4 নম্বরটা ট্রান্সলেশন আর নিচেরটা প্যারিটি, এটা একটু বলবো, এটা বুঝতে পারলাম। প্যারিটি অপারেটরটা কিছু না, এটা হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে তার মাইনাসে নিয়ে চলে যায় তাকে। মানে ধরো এক্স হচ্ছে আমার একটা ফাংশন, এক্স হচ্ছে আমার একটা ফাংশন, প্যারিটি অপারেটরটা হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা এক্স এর উপর যদি কাজ করে তাহলে মাইনাস এক্সে নিয়ে চলে যাবে। আর ট্রান্সলেশনালটা হচ্ছে মানে এই যে টি এইচ দিয়ে দেখানো হয়, এই যে শিফট দেয়, মানে কোনো একটা ফাংশন উপর কাজ করলো, করে সেই ফাংশনটাকে এইচ পরিমাণ শিফট দিল, তার মানে এফ এক্স এর উপর যদি টি এইচটা কাজ করে এটা এফ এক্স প্লাস এইচে নিয়ে চলে গেল, একে জাস্ট একটা এইচ পরিমাণ শিফট দিল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো টি3 এক্স হচ্ছে আমার একটা ফাংশন, তার উপর কাজ করে এটাকে এক্স প্লাস 3তে নিয়ে চলে গেল। যদি ধরো T3 e টু দি পাওয়ার আলফা এক্স, এটার উপর কাজ করে কি করবে, e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস 3তে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? মানে এর জাস্ট শিফট দেয়, এই এইচ পরিমাণ শিফট দেয় ফাংশনকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন অপারেটর, বিভিন্ন ম্যাথামেটিক্যাল অপারেশন। আচ্ছা, তাহলে অপারেটরটা কি আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার আবার আমরা ফিরে যাই, এবার আমাদের নেক্সট প্রশ্ন কি, অপারেটর বুঝেছি, এবার হচ্ছে লিনিয়ার অপারেটর। তাহলে লিনিয়ার অপারেটরের ডেফিনেশনে যাওয়া যাক। লিনিয়ার অপারেটর কি বলছে, লিনিয়ার অপারেটর কি, যে let us consider two arbitrary functions f1 and f2 and an arbitrary constant c. An operator A is said to be linear operator যদি কি হবে, যে এই A অপারেটরটা f1 প্লাস f2 এইটার উপর কাজ করে যদি এরকমভাবে আলাদা আলাদা করে আমরা লিখতে পারি af1 প্লাস af2, এইটা যদি লিখতে পারি 1 নম্বর। আর 2 নম্বর কি, এই a অপারেটরটা যদি ধরো c ইন্টু f1 এইটার উপর কাজ করে যদি আমরা ফাংশনটাকে এরকমভাবে পাই c ইন্টু af1, এইভাবে যদি লিখতে পারি তাহলে আমরা বলবো এই অপারেটরটা লিনিয়ার অপারেটর। কি বললাম, একটা অপারেটর লিনিয়ার হবে কখন,
যদি আমরা এই অপারেটরটাকে ধরো দুটো আলাদা আলাদা ফাংশন আছে f1 অ্যান্ড f2 আরবিট্রারি ফাংশন এবং c হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, যদি আমরা এই এটাকে এই f1 প্লাস f2-র ওপর কাজ করানোর পর যদি ফাংশন মানে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে যদি এরকমভাবে আলাদা আলাদা করে লিখে ফেলতে পারি, এইটা একটা অ্যান্ড যদি ধরো c ইন্টু f1 অথবা c ইন্টু f2 যা খুশি হতে পারতো, সেইটার উপরে এ কাজ করার ফলে যে রেজাল্টটা আসবে সেটাকে যদি আমরা এরকমভাবে সেপারেট করে লিখে ফেলতে পারি, সি ইন্টু সিটাকে বাইরে বের করে নিয়ে চলে আসবো এ ইন্টু f1, এইভাবে যদি লিখে ফেলতে পারি, যদি এই দুটো কন্ডিশনে লিখে ফেলতে পারি তাহলে আমরা বলবো এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। ঠিক আছে, এটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এইটা। অথবা এই দুটোকে মানে আলাদা আলাদা করে না বলে একই সাথে এরকম ভাবে লিখেছে যে ইফ f1 and f2 are two arbitrary function and c1 and c2 are two arbitrary constant, then an operator a is said to be a linear operator if a c1 f1 plus c2 f2, এটা c1 f1 plus c2 f2 এর উপর কাজ করে c1 a f1 plus c2 a f2 এইরকম কিছু একটা ফাংশন যদি দেয়, বাই এটা c1 f1 plus c2 f2 এর উপর কাজ করে যে জিনিসটা দেবে সেইটাকে যদি আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি তাহলে বলবো এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। মানে এই স্টেটমেন্টটা এক্স্যাক্টলি একই, এখানে এই দুটো কন্ডিশনকে আলাদা আলাদা করে লিখেছি আর এখানে এই একটা ইকুয়েশনের মধ্যে দুটো কন্ডিশনকে ঢুকিয়ে দিয়েছি, দেখো আর কিছু না, তাহলে আমরা বলবো এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। তাহলে এটা উদাহরণ দেখা যাক। তাহলে আবার আমরা ফিরে যাই, এ হচ্ছে ddx, আমাদের ধরো দুটো ফাংশন আছে f1x প্লাস f2x আর টু আরবিট্রারি ফাংশন এবং c1 আর c2 আর টু আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে এটা c1 f1x এই যে জাস্ট এই আগেরটার মতো এই যে ধরো এইভাবে লিখে ফেলছি, তাহলে এটা c1 f1x প্লাস c2 f2x এটার ওপর কাজ করছে, তাহলে এ মানে ddx c1 f1x প্লাস c2 f2x এর উপর কাজ করছে। এটা কাজ করলে কি হবে, নর্মাল ডেরিভেটিভ করি, নর্মাল ডেরিভেটিভে আমরা কি করি জাস্ট কনস্ট্যান্টটাকে বাইরে লিখে ফেলি, তাহলে c1টাকে বাইরে লিখে ফেললাম, তাহলে ddx অফ এটা কি হবে, ধরো এখানে আমি জাস্ট এখানে করছি, ধরো কি c1টাকে বাইরে লিখে ফেললাম, তাহলে d f1x বাই dx এইটা একটা হবে প্লাস c2 ইন্টু d f2x বাই dx এটা হবে, তাই তো? আচ্ছা, এইটা মানে কি, এইটা মানেই তো আবার এটা লিখতে পারি c1 d f1x বাই dx মানে কি, সেটা মানেই হচ্ছে ddx অফ f1x প্লাস তারপর একটা c2 ইন্টু d f2x বাই dx কি, সেটা মানেই ddx অফ f2x, তাহলে এইটা মানেই আবার c1 ddx মানেই a অপারেটর a f1x প্লাস c2 a f2x। তাহলে দেখো আগের মতো করে লিখে ফেলতে পারলাম তো, এইভাবেই তো লিখে ফেলতে হতো c1 a f1 প্লাস c2 a f2 এইভাবে লিখতে হতো, এইভাবে লিখতে পেরেছি, তার মানে ddx ইজ এ লিনিয়ার অপারেটর, তাই তো? এটাতে কারোর অসুবিধা নেই তো, এইটাতে এটা বুঝতে কারোর অসুবিধা হলো না তো? না ম্যাম। ঠিক আছে, তাহলে তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এবার আমি যদি এইটা নিই, এটাকে যদি রুট ওভার কিছু একটা নিতাম, রুট ওভার মানে রুট ধরো স্কোয়ার রুট নিচ্ছি, তাহলে কি হতো, এটা c1 f1x প্লাস c2 f2x এর উপর কাজ করা মানে কি, রুট ওভার অফ c1 f1x প্লাস c2 f2x, এইটা মানে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে c1 ইন্টু
রুট ওভার অফ f1x প্লাস c2 ইন্টু রুট ওভার অফ f2x, এটা লিখতে পারি? এটা মানে না। লিখতে পারি না, তার মানে এই যে এটা জাস্ট লিখতে পারি না, তার মানে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি না, তার মানে রুট ওভার এক্স ইজ নট আ লিনিয়ার অপারেটর। আচ্ছা, তারপরে আরও অনেক উদাহরণ হতে পারে। যদি স্কোয়ার নিতাম, ধরো স্কোয়ারিং অপারেটর যদি নিতাম, ধরো স্কোয়ারিং অপারেটর যদি নিতাম, এটা তার মানে কি, তার মানে এ হচ্ছে এ অপারেটর মানে হচ্ছে জাস্ট স্কোয়ারিং অপারেটর, তার মানে এ অপারেটরটা c1 f1x প্লাস c2 f2x এর ওপর কাজ করছে, তার মানে কি এটা c1 f1x প্লাস c2 f2x সেটার পুরোটা স্কোয়ার করছে। এইটা মানে কি আমরা এটা লিখতে পারি c1 f1x স্কোয়ার প্লাস c2 f2x স্কোয়ার, এটা লিখতে পারি? লিখতে পারি না, তার মানে স্কোয়ারিং অপারেটর ইজ নট এ লিনিয়ার অপারেটর। যদি ইন্টিগ্রেশন নিতাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা যদি নিতাম তাহলে কি হতো, এ c1 f1 প্লাস c2 f2, মানে এখানে ধরো একটা এক্স আছে, এটা ইকুয়ালস টু কি ইন্টিগ্রেশন অফ c1 f1 x প্লাস c2 f2 x dx হতো। এইটা মানে c1 ইন্টিগ্রেশন অফ f1x dx প্লাস c2 ইন্টিগ্রেশন অফ f2x dx, এইটা মানে c1 a f1x লিখতেই পারি, কারণ ইন্টিগ্রেশন অফ dx মানেই তো a, প্লাস c2 a f2x লিখতে পারি তো এটাকে? হ্যাঁ ম্যাম। তার মানে ইন্টিগ্রেশন অফ dx ইজ এ লিনিয়ার অপারেটর। ঠিক আছে, লিনিয়ার অপারেটর সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সেটাই বলছে, সাম এক্সাম্পল অফ লিনিয়ার অপারেটর। ইন্টিগ্রেশন লিনিয়ার অপারেটর, ডেল অপারেটর যেটা পড়েছিলাম সেটাও নাকি বলছে লিনিয়ার অপারেটর, ডেল স্কোয়ার অপারেটর লিনিয়ার অপারেটর, ট্রান্সলেশনাল অপারেটর, প্যারিটি অপারেটর, আইডেন্টিটি অপারেটর, পারমুটেশন অপারেটর, এগুলো সব লিনিয়ার অপারেটর। সেগুলো আমরা সব একটা একটা করে উদাহরণ নিয়ে করলেই বুঝে যাব। আচ্ছা, আর সাম অপারেটর যেগুলো লিনিয়ার নয়, যেমন হচ্ছে তোমার এই যে রুট স্কোয়ার অপারেটর, এই রুট ওভার অপারেটর, তারপরে তোমার স্কোয়ারিং অপারেটর, সামথিং টু দি পাওয়ার n, তারপরে কমপ্লেক্স কনজুগেট লিনিয়ার নয়, কখনই হবে না। মানে তোমার যদি c1 f1 প্লাস c2 f2 যদি কমপ্লেক্স কনজুগেট নাও, এটা মানে তুমি কখনোই লিখতে পারো না c1 f1 স্টার, মানে c1 f1 স্টার প্লাস c2 f2 স্টার, যদি তুমি কখনোই লিখতে পারো না, যদি না তুমি না জানো যে c1 আর c2 হচ্ছে রিয়েল। আমি তো c1 c2 রিয়েল তো বলে দিইনি, আমি তো বলে দিয়েছি c1 আর c2 আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা যা খুশি হতে পারে। তার মানে এইটা মানে অবশ্যই c1 স্টার f1 স্টার প্লাস c2 স্টার f2 স্টার, এইভাবে লিখতে হবে। এটা মানে আমি কখনোই c1 f1 স্টার প্লাস c2 f2 স্টার এটা কখনোই আমি লিখতে পারি না। কারণ কি, কারণ c1 অ্যান্ড c2 আর আরবিট্রারি, তাই তো এইটা, তার মানে এটা হচ্ছে ইজ নট এ লিনিয়ার অপারেটর। ঠিক আছে, তারপরে এই ল্যাডার অপারেটর আছে বলে একটা কিছু অপারেটর আছে, এগুলো এখন তোমাদের জানতে হবে না, এগুলো আরও বড়, জাস্ট এখানে লেখা আছে তাই মানে দেখতে পাচ্ছ।
যে এগুলোও নাকি, এগুলোও বলছে লিনিয়ার অপারেটর। এই অপারেটরগুলো কিছুই না, এগুলো হচ্ছে ল্যাডার, মানে সিঁড়ির মতো কাজ করে। এ মাইনাসটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে তাকে এক ঘর নামিয়ে দেয়, এ প্লাসটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে তাকে এক ঘর উঠিয়ে দেয়। ঠিক আছে, তো ঠিক আছে, সেগুলো এখন জানতে হবে না। এগুলোকে বলা হয় ল্যাডার অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর বা অ্যানিহিলেশন ক্রিয়েশন অপারেটর বা রেইজিং লোয়ারিং অপারেটর, এরকম হাজার হাজার নাম আছে এইগুলোর। ঠিক আছে, প্রত্যেকটা অপারেটরের মানে একই, একটাই কাজ। মানে এ এ এ মাইনাসটা যেটা, এটাকে স্টেপ ডাউন অপারেটর বলে বা অ্যানিহিলেশন অপারেটর বলে বা লোয়ারিং অপারেটর বলে। এ কী করে, এই ওয়েভ ফাংশনের উপর কাজ করে তাকে এক ঘর নামিয়ে দেয়। আর এইটাকে বলা হয় স্টেপ আপ অপারেটর বা রেইজিং অপারেটর বা ক্রিয়েশন অপারেটর। এ কী করে, এ কোনো একটা ওয়েভ ফাংশনের উপর কাজ করে তাকে এক ঘর উঠিয়ে দেয়। তো যাই হোক, সেইগুলো জানতে হবে না। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যে প্রশ্নটা আমি বলেছিলাম যে এখন আমাদের ভাবতে হবে না, বাট সেটা এখানেও আমরা পড়ে নিতে পারি। এই যে এখানে একটা প্রশ্ন ছিল না, যে হাউ টু গেট এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, মানে এগুলো তো সব পড়লাম, কিন্তু এখনও অবশ্য পড়িনি, এখনও হারমিশিয়ান অপারেটর কি জানি না। আচ্ছা, হারমিশিয়ান অপারেটর হচ্ছে ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দিস স্টেজ, মানে তোমরা এখন যে স্টেজে আছো সেই স্টেজে এখনই হারমিশিয়ান অপারেটর আমরা পড়বো না। আমরা অপারেটর নিয়ে অনেক কিছু পড়ে ফেলবো অলরেডি, তারপর গিয়ে হারমিশিয়ান অপারেটর পড়বো। হারমিশিয়ান অপারেটর হচ্ছে অপারেটরের লাস্ট ক্লাস হবে, এবং সেটা মানে 2টো ক্লাস ধরে স্যার হারমিশিয়ান অপারেটর পড়বে। হারমিশিয়ান অপারেটর ইজ নট, মানে এখনও বোঝার মতো জায়গায় তোমরা আসোনি, সেজন্য ওটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি। তার বদলে আমরা এখন পড়বো এই আইগেন ফাংশন কি, সেটা তো একটুখানি বলেছি, আরও ডিটেলে বলবো। কমপ্লিট সেট কি সেটাও আমরা বলবো, কিন্তু তার আগে আমরা পড়বো যে তাহলেই তো ক্লাসিক্যাল অবজারভেবল বলছি আর এইদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছি, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স বা ক্লাসিক্যাল অবজারভেবলের সাথে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, যেটা বলছে যে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের নাকি একটা করসপন্ডিং লিনিয়ার অপারেটর আছে ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে কোথায় গিয়ে ক্লাসিক্যাল অবজারভেবল আর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কিভাবে কোইনসাইড করছে একটা আর একটার সাথে, মানে how to get the quantum mechanical operator corresponding to a classical observable, এইটা আমরা কি করে পাবো, এইটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। how to get the quantum mechanical operator corresponding to a classical observable, এইটা হচ্ছে এবার আমরা নেক্সট প্রশ্নের উত্তর দেব এইটার। আমরা হারমিশিয়ানটাকে এখন স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। এটা তাহলে সেই প্রশ্নে যাই। এটা যে হাউ টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করেসপন্ডিং টু আ ক্লাসিক্যাল অবজারভেবল, এটা। আচ্ছা, কি বলছে, বলছে টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করেসপন্ডিং টু আ ক্লাসিক্যাল অবজারভেবল ফলোয়িং 3 স্টেপস হ্যাভ টু বি ফলোড। কি, আচ্ছা, স্টেপ 1 হচ্ছে এক্সপ্রেস দ্য ক্লাসিক্যাল অবজারভেবল ইন টার্মস অফ কম্পোনেন্ট অফ এক্স ওয়াই জেড, কম্পোনেন্ট অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম। এটা এর আগেও বলেছি, যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে আমাদেরকে পজিশন অথবা মোমেন্টামের কম্পোনেন্টে লিখে ফেলতে হবে, এটা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, রিপ্লেস এক্স ওয়াই জেড অ্যান্ড পি এক্স পি ওয়াই পি জেড বাই দেয়ার রেসপেক্টিভ অপারেটর। এইটা কি, এটা হচ্ছে এইখানে একটু তোমাদেরকে আপাতত মনে রাখতে হবে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই জায়গাটা কি করে এই ফর্মটা আসলো সেটা বলা যাবে না, মানে সেটার অনেক বড় ডেরিভেশন আছে, অনেক কিছু আছে, সেটা আমরা এই মুহূর্তে বলছি না। আমরা আপাতত বলে দেবো যে এটাই হয়, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন পজিশনের করসপন্ডিং অপারেটর হচ্ছে এক্স ক্যাপ, এই যে ক্যাপ দিয়েছি মানে অপারেটর বোঝাচ্ছি। ওয়াই এর জন্য ওয়াই ক্যাপ, জেড এর জন্য জেড ক্যাপ, এটাই হয়, এটা নিয়ে আমরা এগোলাম না, আর কিছু বললাম না। কিন্তু মোমেন্টামের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের যে ফাংশনাল ফর্মটা হয়, মোমেন্টামের পিএক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে পিএক্স ক্যাপ, কিন্তু এইটার যে ফাংশনাল ফর্ম যেটা আমরা আমাদের সমস্ত কিছুতে ইউজ করব সেটা হয় হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এক্স, পি ওয়াইটা হয় মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল ওয়াই, পি জেডটা হয় মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল জেড। এইটা আমাদেরকে মনে রাখতে হবে এই মুহূর্তে, বা র্যাদার সারা জীবনই এটা আমাদেরকে মনে রাখতে হবে।
এইটা এখানে আমরা এই প্রশ্নটা করতে পারি, কিন্তু আমি উত্তর দিতে পারবো না। আমি নিজেও মানে ডেরিভেশনটা যে খুব ভালো করে জানি সেটা নয়, আমি সেটা জানিও না, সেই জন্য প্লাস তোমাদের সিলেবাসে নেই, প্লাস মানে কখনোই সিলেবাসে থাকে না আর কি কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট, সেই জন্য এটা আমি বলছি না এখানে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। লজিক আমি দিতে পারি একটু, সেটা কি যে বলছে যে দেখো যে মানে রিপ্রেজেন্ট মানে এইখানে জাস্ট ছোট্ট মানে এইটার জন্য স্যার একটা বড় ক্লাস নেবে, আমি জাস্ট ভীষণই ছোট করে বলছি রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স। দেখো এই রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স, যেটা কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন রিপ্রেজেন্টেশন হয়, একটাকে বলা হয় শরিঙ্গারস পজিশন রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে শরিঙ্গারস মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ডিরাক রিপ্রেজেন্টেশন, আর একটা মনে হয় হাইজেনবার্গ বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়। আমি সব রিপ্রেজেন্টেশনে যাচ্ছি না, আমি জাস্ট ওপর কিছু বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে শরিঞ্জার আমরা নর্মালি যেটা পড়ি, আমরা এতক্ষণ অবধি যা যা বলে আসলাম এগুলো সব হচ্ছে শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনেই বলেছি। এই শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কি হয়, আমরা এখন অবধি যা যা বলেছি, যা যা পড়ছি, এগুলো হচ্ছে সব শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এইখানে এখানে যে কোনো জিনিসকে ইন টার্মস অফ পজিশন লিখে ফেলতে হবে, বুঝেছ? সেই জন্য পজিশনকে এই রিপ্রেজেন্টেশনে পজিশনকে পজিশন দিয়েই দেখানো হয়, পজিশনকে পজিশন দিয়েই দেখানো হয় এই রিপ্রেজেন্টেশনে। তাহলে মোমেন্টামকে কি করা হবে, ইন টার্মস অফ পজিশন লিখতে হবে, সেইটাই হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, পি ওয়াই হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই, পি জেড হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল জেড। তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর কি হবে, পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম, সেটা কি হবে 1/2m ইন্টু মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স তার স্কোয়ার, তাই তো? পি এক্স স্কোয়ার আছে তো, মানে রেদার এটাকে একটু ঠিক করে লিখি, এটা কি হবে, এটা মানে পি এক্স ডট পি এক্স, এইটা মানে 1/2m মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স ইন্টু মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, এইটা মানে 1/2m মাইনাস মাইনাসে প্লাস আর আই স্কোয়ার মানে -1, তাহলে এখানে একটা -1 চলে আসলো, এটা এইচ কার স্কোয়ার হয়ে গেল, এই যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম, আর ডেল ডেল এক্স ডট মানে এখানে একটা ডট আছে, তাহলে ডেল ডেল এক্স ডট ডেল ডেল এক্স মানে কি ডেল টু ডেল এক্স স্কোয়ার, তার মানে টি ইন ওয়ান ডাইমেনশন অপারেটর হলো মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু ডেল এক্স স্কোয়ার। এটা কোথায়, শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে। শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে আমাদেরকে সমস্ত ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে ইন টার্মস অফ পজিশন লিখে ফেলতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা পজিশনটাকে পজিশনই রেখে দিলাম, কারণ ওকে তো আর কীভাবে লিখবো, মোমেন্টামকে আমরা ইন টার্মস অফ পজিশন লিখবো। কিন্তু কেন মোমেন্টামকে ইন টার্মস অফ পজিশন লিখতে গিয়ে পার্টিকুলারলি এরকম একটা ফাংশনাল ফর্মই কেন আসলো, এইটা একটা কোশ্চেন,
এই কোশ্চেনের উত্তর আমি দেব না, কারণ আমি এই ডেরিভেশনটা দেখাতে পারবো না, এটা সিলেবাসেও নেই, আমি নিজেও জানি না, রাদার বলতে গেলে ভালো করে জানি না, অল্প অল্প জানি, ভালো করে জানি না, এটা কখনোই জানি না, এটা আমরা মেনে নেব। লজিকটা হচ্ছে এইটা, কারণ আমরা সরেঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে আছি, ঠিক আছে? তাহলে টিএক্সটাকে এইভাবে লিখতে পারি, একই রকমভাবে প্রত্যেকটাকে এইভাবে লিখে ফেলতে পারবো। আর তাহলে সরেঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে আলাদা কি হবে, এখানে মোমেন্টামটাকে মোমেন্টাম রেখে দেবো, এখানে মোমেন্টামটাকে মোমেন্টাম রেখে দেবো। তাহলে পজিশনটাকে কি করব, আইএইচ ক্রস ডেল ডেল পিএক্স, ঠিক আছে? ওয়াইটাকে কি লিখবো, আইএইচ ক্রস ডেল ডেল পি ওয়াই, জেডটাকে কি লিখবো, আইএইচ ম্যাম এখানে মাইনাস হবে না? না, এখানে মাইনাস হবে না, ডেল ডেল পি জেড। তাহলে এরকমভাবে এইখানে যদি T1D লিখি সেটাও এইভাবেই চেঞ্জ হবে। ওই ধরো মানে এটা আমি এক্স্যাক্টলি জানি না, মোটামুটি এরকম একটা কিছুই দেখতে হবে, del 2 বাই del x স্কোয়ার, del 2 বাই del px স্কোয়ার, এরকম একটা কিছুই দেখতে হবে, অ্যান্ড সো অন। ঠিক আছে? এইটা। আর ডিরাক রিপ্রেজেন্টেশনটা কি, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে এক্ষুনি ইম্পর্টেন্ট আমি বলবো না, কিন্তু জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য আমি বলে দিচ্ছি, ডিরাক রিপ্রেজেন্টেশনটা তোমরা হচ্ছে আর 2-3টে ক্লাসের পর থেকে এইটার সাথেই স্যার তোমাদেরকে আর কি হ্যাবিচুয়েটেড করাবে। এটাকে বলা হয় ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট রিপ্রেজেন্টেশন, মানে এটা জাস্ট কিছুই না, এইটাকে হচ্ছে এরকম, এইটাকে বলা হয় ব্রা পার্ট, এইটা মানে হচ্ছে বেসিক্যালি সাই তার কমপ্লেক্স কনজুগেট, আর এইটাকে বলা হয় কেট পার্ট, এটা মানে হচ্ছে সাই ইটসেলফ, ঠিক আছে? এটা এই ব্রাকেট মানে যদি হচ্ছে এই ব্রা পার্টের সাই আর কেট পার্টের সাই, এইটাকে বলা হয় ব্রা কেট, এইটা মানে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার, এই যে ব্রা পার্টের সাই, কেট পার্টের সাই, ডিটাও, এটাকে বলা হয় ডিরাক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা তোমরা পরে পড়বে, এটা ইম্পর্টেন্ট না, এটাতে তোমাদের কদিন পর থেকে স্যার হ্যাবিচুয়েটেড করে দেবে, এটা কিন্তু কেউ ডিরাক রিপ্রেজেন্টেশন দিয়ে পড়াবে না। তোমরা এমএসসিতে গিয়ে প্রথম দেখবে ডিরাক রিপ্রেজেন্টেশন, তখন মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, তখন অনেক কিছু হবে, কেউ পড়াবে না, হ্যাঁ। কিন্তু আমাদেরকে স্যার এমনভাবেই পড়ায় যে আমরা বিএসসি থেকেই ব্র্যাকেট রিপ্রেজেন্টেশনে কমফোর্টেবল হয়ে গেছিলাম, ঠিক আছে? একমাত্র স্যারই পড়ায়, কারণ ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, তোমরাও কমফোর্টেবল হয়ে যাবে আর 2 দিন পর থেকে, ঠিক আছে? এটা তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার এই রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে স্যার অনেক ক্লাস নেবে, এখন না নিই কদিন, মানে হয়তো এখন কদিন পড়িয়ে নিয়ে কোয়ান্টাম মেকানিক্সটা যখন শেষের দিকে তখন নেবে এইটা। কিন্তু এখন কেন তোমরা মানে এরা কেন আসছে বলো তো, মানে এখন ক্লাস শেষের দিকে তাও তোমরা কেন আসছো এরকমভাবে? তো যাই হোক, হ্যাঁ এটা হবে, ঠিক আছে? তো এটা জাস্ট আমি জাস্ট তোমাদেরকে কিছুটা জাস্টিফাই করার জন্য যে কেন আমরা অপারেটরটাকে এরকমভাবে লিখছি তার জন্য এত কিছু বললাম। এটা অনেক বড় চ্যাপ্টার, এটা ভালো করে স্যার পড়াবেন আশা করি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার থেকে আমরা এরকম জেনে গেলাম, তাহলে এইটা কিন্তু আমাদেরকে এবার ঘুম থেকে উঠেও বলতে হবে, মানে ভুলে যাওয়া যাবে না, এটা আমাদেরকে মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমরা সরেঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কাজ করছি এবং সেখানে পজিশন অপারেটরটা পজিশন হিসাবেই থেকে যায়, কিন্তু মোমেন্টামটা আমরা সবসময় এরকমভাবে লিখি। এটা আমরা মানে আমাদেরকে আর কি বলবো, মানে জাস্ট এমনি মানে আমরা আর কি সব কিছু ভুলে যাব, কিন্তু এইটা ভুলবো না, ঠিক আছে? এবার এইটাকে কাজে লাগিয়ে সব কিছু এবার করবো, এটা হলো। এরপর বলছে চেক ওয়েদার দ্য অপারেটর ইজ হারমিশিয়ান অর নট, এইটা আমরা এখন স্কিপ করে যাব, এটা তো অলরেডি বলেছি আমরা স্কিপ করে যাব, এটা নিয়ে এখন ভাবছি না। তাহলে এই অবধি আমরা বুঝলাম, ঠিক আছে? ঠিক আছে সবার কাছে, ঠিক আছে তো?
হ্যাঁ ম্যাম। ঠিক আছে এটা আচ্ছা এটা এরপর কি তাহলে এবার কি বলেছে ওই যে মানে যেগুলো বলছিলাম সেইগুলো দেখিয়েছে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর টু এ ক্লাসিক্যাল অবজারভেবল পজিশনেরটা পজিশন হবে, মোমেন্টামটা এরকমভাবে লিখবো, কাইনেটিক এনার্জিটা এইভাবে লিখবো, একটু আগে দেখালাম না। তাহলে কাইনেটিক এনার্জি এটা হচ্ছে 3 ডাইমেনশন, কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশনটা এইভাবে লিখবো। আচ্ছা এবার দেখো ওই যে বলছিলাম না যে ল্যাপ্লেসিয়ান অপারেটর বা ডেল স্কোয়ার অপারেটরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো এই যে পি এক্স স্কোয়ারের জায়গায় যদি এইগুলো বসাই, যেটা একটু আগে আমি দেখালাম, তাহলে এটা এরকম আসবে। তাহলে পি ওয়াইটা আসবে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, পি জেডটা আসবে ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, আর বাইরে একটা মাইনাস এইচ স্কোয়ার বাই 2 কমন যাবে। তাহলে এটা হলো মাইনাস এইচ স্কোয়ার বাই 2 আর এইটা মানে কি, এইটা মানেই সেই ডেল স্কোয়ার অপারেটর বা ল্যাপ্লেসিয়ান অপারেটর অলরেডি আগে বলে এসেছি। তাহলে মাইনাস এইচ স্কোয়ার বাই 2 ডেল স্কোয়ার অপারেটর, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ইন 3D। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার থেকে যদি আমাদেরকে কাইনেটিক এনার্জি অপারেটর লিখতে হয় আমরা কিন্তু ডিরেক্ট এইটা লিখে দেবো, অথবা এটাও লিখতে পারি, অথবা মানে মেনলি এটা লিখবো। আরও যখন হায়ার কোয়ান্টাম মেকানিক্সের লোকে আর এত এক্সপ্লিসিটলি কিছু লেখে না, এটা লিখতে হবে। ঠিক আছে, পোটেনশিয়াল অপারেটর, পোটেনশিয়াল এনার্জি অপারেটর তাহলে কি হবে, ভি এর করসপন্ডিং অপারেটর ভি হুইচ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এক্স এর করসপন্ডিং অপারেটর এক্স ক্যাপ, ওয়াই এরটা ওয়াই ক্যাপ, জেড এরটা জেড ক্যাপ, তাহলে সেটা এরকম থাকবে, সেটাকে এই ক্যাপিটাল ভি দিয়েও লেখা যায়। এইটা তো সিস্টেম টু সিস্টেম ভ্যারি হবে, বাট মোদ্দা কথাটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর উইল ডিপেন্ড অন দ্য পজিশন কোঅর্ডিনেট। ঠিক আছে, আচ্ছা তারপরে তাহলে টোটাল এনার্জি অপারেটর, যেটাকে আমি বলেছিলাম কি কোয়ান্টাম মেকানিক্সে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর বলবো, টোটাল এনার্জি অপারেটরকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ কেমিস্ট্রিতে আমরা সিস্টেমের এনার্জি নিয়ে ইন্টারেস্টেড। কেমিস্টরা সবসময় সিস্টেমের এনার্জি নিয়ে বেশি ইন্টারেস্টেড। এনার্জি মানে কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান অপারেটর। যে কোনো সিস্টেম সলভ করতে যাব, যে আমরা কদিন পর থেকেই তোমরা মডেল সিস্টেম সলভ করা শুরু করবে, ওই অলরেডি হয়তো 5th সেমিস্টারের কেউ কেউ জয়েন করেছো, তারা দেখেছে যে আমরা কদিন পর থেকেই মডেল সিস্টেম নিয়ে কাজ করব। প্রথমেই একটা সিস্টেম যেই হাতে পাবো আমরা আগে চাইবো হ্যামিল্টনিয়ানটা লিখে ফেলি, সিস্টেমের হ্যামিল্টনিয়ান লিখে ফেলবো, সেখান থেকে আমরা শরিঞ্জার ইকুয়েশন লিখবো এইচআই ইকুয়ালস টু ইসাই, তারপরে আমরা সেই শরিঞ্জার ইকুয়েশনকে সলভ করব, করে তার করসপন্ডিং এনার্জি ওয়েভ ফাংশন যদি পেয়ে যাই বাকি সব কিছু পেয়ে যাব। ঠিক আছে, সেজন্য হ্যামিল্টনিয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা মানে কি টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি একটু আগেই দেখে আসলাম, মাইনাস এইচ স্কোয়ার বাই 2 ডেল স্কোয়ার প্লাস ভি। ঠিক আছে, একই রকমভাবে ডাইপোল মোমেন্ট অপারেটরটাকে জাস্ট এইভাবে লেখা যায়। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেটা এই অবধি অলরেডি বলে এসেছিলাম, তাহলে এখন সেই ক্লাসিক্যাল অবজারভেবলটা করসপন্ডিং অপারেটর কি হয়ে গেল, এল এক্স ক্যাপ, ওয়াই এর অপারেটর ওয়াই ক্যাপ, পি জেড এর অপারেটর পি ক্যাপ, কিন্তু পি জেড মানে আবার কি মাইনাস আইচ ক্রস ডেল ডেল জেড, পি ওয়াই মানে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই, তাহলে মাইনাস আইচ ক্রস কমন হয়ে গেল, এইটা হয়ে গেল ওয়াই এর করসপন্ডিং মানে ওয়াই অপারেটরের করসপন্ডিং ফাংশন তো ওয়াই ইটসেলফ, তার মানে এটা ওয়াই হয়ে গেল। আর এইটাকে যদি ভেঙে লিখি মাইনাস আইচ ক্রসকে যদি কমন নিই, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, মাইনাস আইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, একই রকমভাবে এল ওয়াই, একই রকমভাবে এল জেড, এইগুলো দাঁড়ালো। ঠিক আছে, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বা এইগুলো হয়তো বলেও দেয়, বা একটু কদিন পর এটা ভীষণই একটা রিদিম আছে ব্যাপারটার মধ্যে। দেখো মাইনাস আইচ ক্রসটা থাকবে, আর এক্স যখন আছে তখন ওয়াই জেড মাইনাস জেড ওয়াই, ওয়াই যদি হয় তাহলে জেড এক্স মাইনাস এক্স জেড, আর যদি জেড হয় তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। রিদমিক ব্যাপার আছে, দেখো ও চিন্তার, এটা এমনি মনে থাকে। ঠিক আছে, এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে এটা, আচ্ছা তারপরে এইগুলো এখন পড়তে হবে না, এইগুলো আমি তুলে দেবো ওখানে, এইগুলো পড়তে হবে না। আচ্ছা, এইটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে আবার আমরা
আবার হচ্ছে প্রথমে ফিরে যাই, প্রথম স্লাইডে কি ছিল, এখানে কি ছিল, লিনিয়ার অপারেটর কি জেনে গেছি, হারমিশিয়ান তো এখন আমরা জানবো না, ক্লাসিক্যাল অবজারভেবল কি জেনে গেছি, ক্লাসিক্যাল অবজারভেবলের সাথে কোয়ান্টাম মেকানিক্সের লিনিয়ার অপারেটর কি করে মানে হচ্ছে মানে কানেক্ট হচ্ছে সেটাও আমরা জেনে গেলাম। তাহলে এইবার আমাদের ব্যাপার হচ্ছে হারমিশিয়ান অপারেটর আমরা জানবো না, এখন বারবারই বলছি, এবার আমরা জানবো আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশন অ্যান্ড কমপ্লিট সেট, এইগুলো আমরা জানবো। তাহলে এবার আইগেন ফাংশনে যাই। আইগেন ভ্যালু ইকুয়েশন এইটা, তাহলে একটু আগেই বলেছিলাম, একটু আগে মানে যখন বলছিলাম অপারেটর নিয়ে তখনই বলেছিলাম যে যদি এরকম হয় যে এ হচ্ছে একটা অপারেটর যেটা একটা আরবিট্রারি ফাংশন এফ আছে, তাহলে এটা এফ এর উপর কাজ করে যদি এরকম একটা ইকুয়েশন দেয়, যেমন ওখানে কি হয়েছিল যে ডিডিএক্স একটা অপারেটর, সেটা ই টু দি পাওয়ার আলফা এক্সের ওপর কাজ করে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স দেয়, এইটা তার মানে বেসিক্যালি এই ফাংশনটা মানে এটাকে ইটসেলফ ফিরিয়ে দিচ্ছে উইথ দ্য কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তাহলে সেরকম ইকুয়েশনকে আমরা বলবো আইগেন ভ্যালু ইকুয়েশন। দেন দিস এফ ইজ সেড টু বি দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। ঠিক আছে, এটাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। আছে এখানে সেম উদাহরণটাই দেওয়া আছে। আচ্ছা, এবার যদি বলছি যদি ডিডিএক্স না হয়ে যদি ডি টু বাই ডিএক্স স্কোয়ার হয় অফ ই টু দি পাওয়ার আলফা এক্স, তাহলে এটা হবে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স হবে, তাহলে এটাকে ইটসেলফ ফিরিয়ে দিল উইথ দ্য আইগেন ভ্যালু আলফা স্কোয়ার। তাহলে এখানেও বলবো যে ই টু দি পাওয়ার আলফা এক্স is an eigenfunction of operator d2 by dx square with the eigenvalue alpha square। ঠিক আছে, এটা হচ্ছে আইগেনভ্যালু ইকুয়েশন। আচ্ছা, আবার আছে দেখো এই যে এখানে আরো কিছু উদাহরণ নিয়েছি, যে ধরো একটা অপারেটর আছে যেটা হচ্ছে বেসিক্যালি বলছে যে কাইনেটিক এনার্জি অপারেটর মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার, ধরো এরকম। তাহলে এবং ফাংশনটা নিয়েছি এন সাইন কে এক্স, এরকম টাইপের নিয়েছি, ইচ্ছা হলো তাই নিয়েছি, যে কোনো ফাংশন হতে পারে। তাহলে এটা এফ এর ওপর কাজ করে কি হবে, এটা এফ এর ওপর কাজ করে অপারেট করবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার, এইটা কাজ করছে এন সাইন কে এক্স এর ওপর, কী হবে, আচ্ছা এটা কি হবে, এইটা হবে হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডিডিএক্স ইন্টু ডিডিএক্স অফ এন সাইন কে এক্স, এইটা আছে। ঠিক আছে, এইটা মানে হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডিডিএক্স অফ এন সাইন কে এক্স। আগে আচ্ছা অপারেটর কীভাবে কাজ করে, সবসময় ডান দিক থেকে কাজ করে, মানে এই ডিডিএক্সটা মানে এই ডি টু বাই ডিএক্স স্কোয়ার মানে কি ডিডিএক্স ডট ডিডিএক্স, তাহলে প্রথমে আগে এইটা এই ফাংশনের ওপর কাজ করবে, তারপরে যেটা থাকবে সেইটার ওপর সেই টোটাল ফাংশনটার ওপর এই বাকি জায়গাটা কাজ করবে, মানে অপারেটর সবসময় ডান দিক থেকে কাজ করে। এটা তো দেখতে তো ভীষণ সিম্পল একটা লাগছে, ডবল ডেরিভেটিভ, এটা এত কঠিন করে বলার কিছু নেই, তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে ডবল ডেরিভেটিভ করলে তো এটাই হবে, এটা তো স্বাভাবিক, এরকম মনে হচ্ছে। কিন্তু আমি জাস্ট ইন জেনারেল বলে দিচ্ছি যে ধরো এখানে তো পরপর দুটো অপারেটরও থাকতে পারতো, এ একটা অপারেটর বি একটা অপারেটর, এ বি অপারেটর এফ এর ওপর কাজ করছে, সেক্ষেত্রে কি হতো, ধরো এই যে নট নেসেসারি এ আর বি কে একই হতে হবে, তাহলে ধরো এইটা হচ্ছে এ অপারেটর আর এই ডিডিএক্সটা হচ্ছে বি অপারেটর, সেই জন্য আমি ইন জেনারেল বলে দিচ্ছি অপারেটর সবসময় ডান দিক থেকে কাজ করে, মানে সব থেকে মানে রাইট মোস্ট যেটা আছে সেটা আগে কাজ করবে ফাংশনের ওপর, কাজ করে একটা ফাংশন দেবে, সেইটার ওপর বাকিটা কাজ করবে। ঠিক আছে, তাহলে এইখানে প্রথমে এই ডিডিএক্সটাই এন সাইন কে এক্স এর ওপর কাজ করবে, করে তাহলে কি দেবে এন কস কে এক্স ইন্টু এখানে একটা কে থাকবে, তারপরে এইটার ওপর আবার এইটা কাজ করবে, তাহলে সেইটা কি দেবে, সেইটা হচ্ছে এইটা যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম, এইটা এটার ওপর কাজ করলে দেবে হচ্ছে এন কে স্কোয়ার সাইন কে এক্স
মাইনাসে মাইনাসে একটা প্লাস হবে, কারণ কসের ডেরিভেটিভ মাইনাস। তাহলে এইখানে এন সাইন কে এক্স, এই যে এই এন সাইন কে এক্স, এইটা মানেই হচ্ছে দ্য ফাংশন ইটসেলফ। তার মানে এটা থাকলো কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম এন সাইন কে এক্স, মানে হচ্ছে কে স্কোয়ার এইচ, এইটা মানেই হচ্ছে এইটা কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম এফ। তার মানে এই ফাংশন এফ মানে এন সাইন কে এক্স is the eigenfunction of operator A, which is this, with the eigenvalue k square h car square by twice m। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এটা তাহলে এই যে এবার আবার তাহলে ডি টু বাই ডিএক্স স্কোয়ারের ক্ষেত্রে এটা হলো, এটা যদি ডিডিএক্স হতো তাহলে কিন্তু হতো না, যে কসে পরিণত হয়ে যেত, তো আলাদা আলাদা, তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন হতো না। এটা সেটা এখানেই লেখা আছে। এইটার একটা এই যে এন সাইন কে এক্স যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ফ্রি পার্টিকেল প্রবলেমের ওয়েভ ফাংশন। এটা ফ্রি মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ওয়ান ডাইমেনশনে ফ্রি পার্টিকেল প্রবলেমের কিন্তু মানে এটা ওয়েভ ফাংশনটা এরকম দেখতে হয়, সেই জন্য। আর এইটাকে তো কাইনেটিক এনার্জি অপারেটর, তাহলে এই কাইনেটিক এনার্জি অপারেটরটা ফ্রি পার্টিকেল ফাংশনের কিন্তু মানে ফ্রি পার্টিকেল ফাংশনের ওয়েভ ফাংশনটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটরের আইগেন ভ্যালু, এই আইগেন ফাংশন, যে যার একটা পার্টিকুলার আইগেন ভ্যালু আছে। তাহলে এই আইগেন ভ্যালু সিগনিফিকেন্সটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়বো পশ্লে 3 and 4 এ। ঠিক আছে, আবার একই রকমভাবে এইটা যে ডিডিএক্স মানে কি, মানে ওই মোমেন্টাম অপারেটরের মতো। মোমেন্টাম তো পিএক্সটা মাইনাস আইচ ক্রস ডিডিএক্স হয়তো, তাহলে মোমেন্টাম অপারেটর কিন্তু ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা কিন্তু মোমেন্টাম অপারেটরের ওয়েভ মানে আইগেন ভ্যালু ইকুয়েশন না। ঠিক আছে, তো তাহলে তার মানে সেখানে তারও একটা সিগনিফিকেন্স আছে, তাহলে সেটা পড়তে হবে, সেটা পড়বো আমরা। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল যে দিস মিনস এ পার্টিকুলার ফাংশন ইজ নট নেসেসারি অ্যান আইগেন ফাংশন অফ এভরি অপারেটর। সেটা তো অনেকক্ষণ আগেই বুঝে গেছি যে কোনো একটা পার্টিকুলার ফাংশন সেটা কোনো একটা পার্টিকুলার অপারেটরের আইগেন ফাংশন হতে পারে, সব অপারেটরের যে আইগেন ফাংশন হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এটা তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এবার বেশ কিছু প্রবলেম আছে, এরকম বলেছে যে এই যে এরকম দেখো কিছু, ওই যে যেটা বলছিলাম ট্রান্সলেশনাল অপারেটর, বলছে যে ট্রান্সলেশনাল অপারেটরকে এরকমভাবে ডিফাইন করেছি আমরা, যে টিএইচ এটা এফএক্সের ওপর কাজ করছে, করে এফ এক্স প্লাস এইচ দেবে, এটা তো এর আগেই বলেছি। তাহলে এবার বের করতে বলেছে যে টি3 এফএক্স, যেখানে এফএক্সটা হচ্ছে এইটা, এটা বার করতে বলেছে। তাহলে এটা কি হবে, এই টি3 এফএক্সটা, এই টি3টা এফএক্সের ওপর কাজ করবে, তার মানে টি3টা বেসিক্যালি এইটার ওপর কাজ করছে, তার মানে এটা কি দেবে, এই এক্সটাকে এক্স প্লাস 3তে নিয়ে চলে যাবে, এই এক্সটাকে এক্স প্লাস 3তে নিয়ে চলে যাবে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা কিছু দেবে। ঠিক আছে, আইগেন ভ্যালু ইকুয়েশন তো এটা হবে না, কিন্তু এটা এরকম একটা কিছু দেবে। তারপরে বলেছে যে এ যদি এরকম একটা অপারেটর হয়, এরকম একটা অপারেটর হতেই পারে, এটাও তো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, হতেই পারে। তাহলে ফাইন এ স্কোয়ার। তাহলে তার জন্য বলেছে লেট আস কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন এফ এক্স বা এফ। তাহলে এই এটা এই এফ এর ওপর কাজ করছে, অপারেট করছে, তাহলে ডিডিএক্স প্লাস 3x প্লাস 2টা এফ এর ওপর যদি অপারেট করে তাহলে কি হবে, ডিএফ ডিএক্স প্লাস 3x ইন্টু এফ প্লাস 2f, এইটা। তাহলে এইটা হলো একটা মানে এটা হলো একটা টোটাল ফাংশন। তাহলে এর ওপরে আবার একটা এ অপারেটরকে আমি কাজ করাবো, তাহলেই আমার এ স্কোয়ার এফ হবে, যেটা মানে এ ডট এ এফ, একটু আগে বলছিলাম, বুঝতে পেরেছ? মানে এটা কিন্তু কখনোই আমরা দেখো দেখো কি বলছে যে এ অপারেটর বলে দিয়েছে, এ অপারেটর বলে দিয়েছে, কি বলেছিল জানো, ডিডিএক্স প্লাস 3x প্লাস 2 প্লাস 2, আর আমাদেরকে বার করতে বলেছে ফাইন্ড এ স্কোয়ার। এটা মানে কিন্তু কখনোই জাস্ট এ স্কোয়ার করে দেবো, এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের সূত্র লিখে দেবো, সেটা কিন্তু নয়। অপারেটর কিন্তু এইভাবে ঠিক কাজ করে না। ঠিক আছে, এইটা মানে কি,
অপারেটর মানে তার একটা আইগেন ফাংশন আছে, মানে তার একটা আইগেন ফাংশন না, তার একটা মানে কি বলবো একটা ফাংশন আছে, যে ফাংশনের উপর অপারেটরটা মানে অপারেট করবে। ইন টার্মস অফ দ্যাট আমাকে সব কিছু বার করতে হবে। আমি এইটা মানেই জাস্ট স্কোয়ার কিন্তু লিখে দিতে পারি না, সেই জন্যই নিয়েছে যে লেট আস কনসিডার an arbitrary ফাংশন f। তাহলে f বা fx যা খুশি বলতে পারি। তাহলে এটা fx এর উপর কাজ করবে প্রথমে, তার মানে ddx প্লাস 3x প্লাস 2, এইটা fx এর উপর কাজ করবে। তাহলে এইটা প্রথমে এর উপর কাজ করছে dfx বাই dx প্লাস 3fx মানে 3x ইন্টু fx প্লাস 2fx। এইটা হলো এখন টোটাল একটা ফাংশন, কিন্তু এই a ইন্টু fxটা। এবার a স্কোয়ার বার করব কি করে, তার মানে এই a স্কোয়ার fx, এইটা মানে হচ্ছে a ডট a fx। এই a fx মানে হচ্ছে এইটা, তার মানে a অপারেটরটা কাজ করবে হচ্ছে এই d অফ fx dx প্লাস 3x fx প্লাস 2fx এর ওপর। এই a মানে কি ddx প্লাস 3x প্লাস 2, এইটা এই টোটালটা কাজ করবে এইটার ওপর dfx বাই dx প্লাস 3x fx প্লাস 2fx এর ওপর এইটা। এইবার কি হবে, তার মানে এবার ddxটা কাজ করবে এইটার ওপর, তার মানে d2 fx বাই dx স্কোয়ার প্লাস এই ddxটা কাজ করবে এইটার ওপর, মানে 3x ইন্টু d fx বাই dx এইটা একটা হবে, প্লাস 3fx এটা একটা হবে। এই যে এখানে কি হবে 3x ইন্টু এইটার ডেরিভেটিভ প্লাস 3fx ইন্টু এক্সের ডেরিভেটিভ, এটা হলো, প্লাস এইটা আবার এইটার ওপর কাজ করবে, তার মানে 2dfx বাই dx। একই রকমভাবে বাকি পার্টটাই এই তিনটের ওপর কাজ করবে, বাকি পার্টটা যেভাবে হবে প্লাস এইভাবে। আমি এটা কেন এখানে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে এই ওপরেই দেখানো আছে, এই দেখো এইটা। তাহলে এটা একই রকমভাবে এই পুরো ব্যাপারটার ওপর কাজ করবে, এই যে এইটা, ঠিক আছে। তাহলে এইটা যদি কাজ করে যে মানে তার মানে ddxটা প্রথমে এই পুরোটার ওপর কাজ করবে, 3xটা এই পুরোটার ওপর কাজ করবে, 2টা এই পুরোটার ওপর কাজ করবে। তাহলে এটা যদি হয়, এই যে দেখো এই যে এখানে যেটা করেছে, যেটা আমি লেখা শুরু করেছিলাম, এইটা হলো সেখান থেকে প্রতিটার থেকে মানে তারপরে যোগ বিয়োগ করে পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই করেছে, করে এই এফটাকে কমন নিয়ে নিয়েছে। তার মানে এই যে তার মানে এবার তাহলে বাঁ দিক আর ডান দিক যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এফটা তো যে কোনো আরবিট্রারি ফাংশন, তার মানে তার জন্য আমি লিখতে পারি সিন্স এফ ইজ এনি আরবিট্রারি ফাংশন, তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এই প্রথম পার্টটা। তার মানে এখানে কিন্তু এই এ স্কোয়ার ইজ নট অ্যান আইগেন ফাংশন, মানে দিস ইজ নট অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা কিন্তু কোনো রকমভাবেই এই এ স্কোয়ার এফ ইকুয়ালস টু যেটা পেলাম, এটা কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন নয়। তার কারণ হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন কোনটা, যখন কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপর কাজ করে সেই ফাংশনটাই দেবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, মানে একটা আইগেন ভ্যালু থাকবে সেটার উপর, সেইটা আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা তো কনস্ট্যান্ট না, এর মধ্যে তো এক্স মিশে আছে, এটা তো ইটসেলফ একটা ফাংশন, তাই তো। এটা আইগেন ভ্যালু ইকুয়েশন নয়, কিন্তু এই এ স্কোয়ারের ভ্যালুটা কিন্তু জাস্ট এইটা স্কোয়ার করে দিলেই আমরা পেতাম না, এটাকে কিন্তু এই রকমভাবে বার করতে হবে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিম্পল ম্যাথ মানে অপারেটর ইজ এ ম্যাথামেটিক্যাল অপারেশন, বাট সিম্পল ম্যাথামেটিক্যাল অ্যালজেব্রা ইজ নট দ্য অপারেটর অ্যালজেব্রা। অপারেটর অ্যালজেব্রা ইজ অ্যানাদার, মানে আলাদা ব্যাপার, সেটাই আমরা এবার পড়বো।
তার ভেরি ভেরি বেসিক স্টেপ, মানে সেটাকে বলে না বেবি স্টেপ বলে না, ইজ আ ভেরি বেবি স্টেপ হচ্ছে এইটা দেখালাম যে এ স্কোয়ারটা কিন্তু এই রকমভাবে আমাদেরকে বার করতে হবে। তাহলে এ কিউব কী করে বার করবে? এই এ স্কোয়ার এফ এর উপর যদি আরেকটা এ কাজ করাও তাহলে এ কিউব বার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে ma'am. পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার বেশ কিছু সলভ প্রবলেম করতে বলেছে স্যার এইগুলো। তাহলে এই হচ্ছে পস্টুলেট 2। তাহলে পস্টুলেট, আচ্ছা এইটা হলো। আর আরেকটা জিনিস যেটা আমরা মানে এখানে বলেনি স্যার, ওই হারমিশিয়ান অপারেটরের মতোই কমপ্লিট সেটটা হয়তো এখন না বলাই ভালো, কিন্তু কমপ্লিট সেটটা বলতে পারি। আমি সব কিছুই যখন বললাম কমপ্লিট সেট ব্যাপারটা কি, কমপ্লিট সেট ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে তোমার মানে সেট অফ ওয়েভ ফাংশন থাকবে যারা একে অপরের সাথে অর্থোগোনাল এবং নিজেরা নর্মালাইজড, মানে একটা সেট অফ অর্থ নর্মালাইজড ওয়েভ ফাংশন থাকবে, সেটাকে বলা হয় কমপ্লিট সেট। বুঝেছো? এটা আমি জাস্ট মুখে এখন বলে রাখছি। কমপ্লিট সেট মানে হচ্ছে একটা সেট অফ ওয়েভ ফাংশন আছে, মানে ধরো আমরা সেট অফ ওয়েভ ফাংশনকে নর্মালি এরকমভাবে লিখি, কমপ্লিট সেট মানে হচ্ছে ধরো এইখানে যদি একটা স্লাইড নিই, কমপ্লিট সেট মানে হচ্ছে, আমি ভীষণই ছোট করে বলছি, কমপ্লিট সেট মানে হচ্ছে মানে ধরো আমরা একটা সেট অফ ওয়েভ ফাংশনকে এইভাবে লিখি সাই এন, ঠিক আছে, এইভাবে লিখি, মানে এর মধ্যে হচ্ছে সাই 1, সাই 2, সাই 3, সাই 4, এইভাবে হচ্ছে সাই আই, সাই জে, এইভাবে সব আছে, সেট অফ ওয়েভ ফাংশন আছে। কমপ্লিট সেট হচ্ছে তারাই যেখানে ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 হবে, when I equals to j equals to 0 হবে, when মানে রাদার I not equals to j। এই ডেল্টা আই যেটাকে কি বলা হয়? ক্রনেকার ডেল্টা। এটা তোমরা অলরেডি জানো। তাহলে কমপ্লিট সেট ব্যাপারটা এইটা, মানে এটাকে এরকমভাবে লিখতে হয়, কমপ্লিট সেটটাকে এইভাবে লেখে লোকে, সাই সাই দিস ইজ ইকুয়ালস টু 1 হতে হবে এরকম, এটাকে বলা হয় কমপ্লিট সেট। এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে গেল, মানে এটা হচ্ছে ব্র্যাকেট নোটেশনে লেখে যে মানে বেসিক্যালি মানে এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে মানে প্রতিটা ওয়েভ ফাংশনকে প্রতিটার সাথে অর্থ নর্মালাইজড হতে হবে, মানে ওয়েভ ফাংশনগুলোকে নর্মালাইজড হতে হবে এবং একটাকে আরেকটার সাথে অর্থগোনাল হতে হবে, যে দ্য সেট অফ wave function but the set of linearly independent wave functions which are orthonormalized। এটা হচ্ছে কমপ্লিট সেটের ডেফিনেশন। The set of linearly independent wave function, the set of linearly independent wave function which are orthonormalized, এটাকে বলা হয় কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন। তাই বলছে যে আইগেন ফাংশন অফ এ হারমিশিয়ান অপারেটর এরা নাকি কমপ্লিট সেট তৈরি করে। তার মানে একটা হারমিশিয়ান অপারেটরের যদি কিছু সাইমালটেনিয়াস ওয়েভ ফাংশন থাকে তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং তারা একটা অর্থোনর্মালাইজড এবং তারা একে অপরের সাথে অর্থোগোনাল হবে এবং নর্মালাইজড হবে। যদি অর্থোগোনাল না হয় সেক্ষেত্রে আমাদের ওয়েভ ফাংশনগুলোকে অর্থোগোনাল করে নেওয়া যায়। এইবার অর্থোগোনাল করার বিভিন্ন টেকনিক আছে। অর্থোগোনালাইজেশন টেকনিকের মধ্যে যেমন সবথেকে মানে পপুলার টেকনিক হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। তো সেই ব্যাপারগুলো কি ব্যাপার সেটা আমরা এই হারমিশিয়ান অপারেটরের কনটেক্সটে পড়বো, সেই জন্যই কমপ্লিট সেটটা এখানে স্যার বলেনি। কমপ্লিট সেট বা হারমিশিয়ান অপারেটর পুরোটাই আমাদের দুটো ক্লাস ধরে পড়াবে স্যার, সেখানে আমরা এগুলো সব দেখবো। তাহলে এখন হচ্ছে মোটামুটি আমাদের কাছে এই পস্টুলেট 2টা মোটামুটি ক্লিয়ার।
মানে মোটামুটি ক্লিয়ার পস্টুলেট 2টা, যে ক্লাসিক্যাল অবজারভেবল কি, অপারেটর কি, লিনিয়ার অপারেটর কি, ক্লাসিক্যাল অবজারভেবলের সাথে লিনিয়ার অপারেটর কিভাবে কানেক্টেড হচ্ছে, আইগেন ফাংশন কি, আইগেন ভ্যালু ইকুয়েশন কি, আইগেন ভ্যালু কি। ঠিক আছে, বুঝতে পেরেছো এই অবধি যা যা বললাম? হ্যাঁ ম্যাম। কারোর কোনো অসুবিধা নেই তো? ম্যাম ওই ক্রনিকার ডেল্টা ওই জায়গাটা একটু বলুন ম্যাম, ওখানে বুঝতে পারলাম না ম্যাম। কর্নিকার ডেল্টা আগের দিন স্যার বলেনি যখন অর্থোগোনালাইজেশন পড়িয়েছে? কর্নিকার ডেল্টা হচ্ছে এই যে মানে অর্থোগোনাল এই কথাটার মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই আই স্টার সাই জে ডি টাও, এটাকে 0 হতে হবে। এটা মানেই তো বলা হয় যে সাই আই সাই জে আর অর্থোগোনাল টু ইচ আদার। আর নর্মালাইজড কথাটার মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই আই স্টার সাই আই দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে এটাকে বলা হয় সাই আই ইজ নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে এই দুটোকে যদি মানে এখানে একটা ডিটাও হবে, তাহলে এই দুটোকে যদি ইন জেনারেল একই সাথে লিখি, এই অর্থোগোনাল আর নর্মালাইজডকে ফর, তাহলে তাদেরকে বলা হয় অর্থো নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাদের জন্য কি হবে? এটাকে যদি ইন জেনারেলি লিখি, অর্থোগোনাল হলে সাই আই স্টার সাই জে ডিটাও ইকুয়ালস টু 0, নর্মালাইজড হলে সাই আই স্টার সাই আই ডিটাও, মানে দেখো এখানে আই এখানে আই জে, তাহলে এটা 0 এটা 1। তাহলে ফর অর্থো নর্মালাইজড ওয়েভ ফাংশন ইন জেনারেল আমরা কি লিখতে পারি? এটাকে এরকমভাবে লেখা হয় ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 when I equals to j, তার মানে এইটা this is equals to 0 when I not equals to j, তার মানে হচ্ছে এইটা। এই ডেল্টা আই জে কে বলা হয় ক্রনিকার ডেল্টা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পস্টুলেট 2। আচ্ছা, তাহলে এবার তোমরা ওই ওখানে যে প্রবলেমগুলো আছে, এই শেষে কিছু প্রবলেম আছে, এইটা তোমরা বাড়িতে প্রতিটা করবে। ঠিক আছে, আর মাঝে 2-3টে স্লাইড আমি বলিনি, কারণ হারমিশিয়ান অপারেটর না বলে ওগুলো বলার কোনো মানেই হয় না, ওগুলো আমি ডিলিট করে দেবো। এটা একটা। আর একটা হচ্ছে, তাহলে এখনও তো 20 মিনিট মতো সময় আছে, পস্টুলেট 3 কি শুরু করবো না, এটা হচ্ছে আমি বুঝতে পারছি না, স্যারকে তো জিজ্ঞাসা করা হয়নি। তো পস্টুলেট 3 শুরু করে আমার মনে হয় না লাভ কিছু হবে, কেননা বলতে বলতেই সময় চলে যাবে। পস্টুলেট 3টা হচ্ছে ভীষণ খটোমটো মানে খুবই সিম্পল একটা কথা, কিন্তু সেটাকে যেন কেমন একটা বড় করে যে লিখেছে, কেন লিখেছে কি জানি, বড় একটা কথা মানে লিখেছে, খুবই মানে সিম্পল একটা ব্যাপার, যেটা পস্টুলেট 2 থেকেই হয়তো অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু বড় করে লিখেছে। তো সেইটা জানি না শুরু করাটা ঠিক হবে কিনা, আমি বুঝতে পারছি না। তো আমি ঠিক আছে, আমি পস্টুলেট 2ই রেখে দিলাম, 3টা আবার পরের দিন বলবো। তাহলে এটা তোমরা আগে ভালো করে দেখো, প্রতিটা জিনিস ভালো করে বোঝো, আর ওই প্রবলেমগুলো করো, ওই লাস্ট যে প্রবলেমগুলো আছে। আর কোনো অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে? আর এমনি আজকে কারোর কোনো অসুবিধা নেই তো?